এই ডট হোভার এই ডট কালার। আপনি যদি একটু রান করে দেখেন আর কিছু নাই, এই হোভার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি ক্লিক করে ধরি দেখেন কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তিনটা স্টেট এরকম, টোটালি 4টা স্টেট আর কি। অ্যাক্টিভ থাকলে একটা স্টেট হয় এরকম। এই জিনিসটা একটু জানা রাখেন, আর তেমন কোনো ইম্পর্টেন্ট না। আচ্ছা, লিস্ট আমরা অলরেডি শিখছি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং এটাকে মেনু বানানো দেখছি। ডিসপ্লিন লাইন ব্লক করলে এই ইউএলএ লাইন আমরা মেনু আবার বানাবো, সমস্যা নেই। এগুলো আমরা লিস্ট স্টাইল নান করলে লিস্ট স্টাইল স্কোয়ার করা যায়। এইগুলো একটু বাসায় দেখবেন আপনারা। আচ্ছা, প্রত্যেকটা রাজ করে যাচ্ছি। আচ্ছা, টেবিল অলরেডি পারি। টেবিলের ক্ষেত্রে কিছুই না, টেবিলের বর্ডার কালার করলে হয়ে যায়, আর টি এইচ আর টি বর্ডার দিলে হয়ে যায়। এই 3 লাইন করে লিখলে টেবিল, সুন্দর করে টেবিল তৈরি করা যায়। আমরা এরপরে চলে আসবো হচ্ছে বক্স মডেল। তো বক্স মডেলটা মূলত আসলে হচ্ছে লেআউট তৈরি করতে লাগে। আমরা যখন একটা লেআউট বানাবো তখন হচ্ছে বক্স মডেলে বোঝার বিষয়। তারপরে আমরা এখানে একটু কভার করে যাই। তো ধরেন বক্স মডেল বোঝার জন্য আমরা একটা ইন্ডেক্স ফাইল নিলাম, এটা লেআউট করতে লাগবে আমাদের। তারপর এখন একটু জানা রাখি বক্স মডেল আসলে কি জিনিস। index.html, আরেকটা দিকে হচ্ছে style.css। তো index.html এর ভিতরে আমরা কি করতে পারি, ফাইল থেকে নিলাম, দেন আমাদের কি করতে হবে, css ফাইল লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য কোন ট্যাগ, link লিঙ্ক। লিঙ্কের কয়টা অ্যাট্রিবিউট, দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে href, এখানে হবে ফাইলের পাথ, তারপরে হবে কি রেল, এটা হচ্ছে কোন টাইপের রিলেশন, স্টাইল শিফট নাকি। ওকে, মোটামুটি আমার ডান। তো আমরা এখানে ধরেন একটা বক্স নামে একটা ডিভ নিলাম, ডিভের কিছু কন্টেন্ট আছে। এখন এই ফাইলটাকে আমি কি করব, লাইভ সার্ভারে রান করব, ফোলাইন দিলাম। ওকে, এখন জাস্ট একটা প্যারাগ্রাফ আছে, তাই না? ডিভের ভিতরে আমি এটাকে একটু ডিজাইন করব বা বক্স মডেল বোঝাবো। বক্স মডেল বিষয়টা এই হচ্ছে আমার ডিভ, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে নিই, এই হচ্ছে ডিভ। তো এখান থেকে সিএসএস করার টেকনিকগুলো শিখতে হবে। এটাকে বলা হয় ডেভ টুল। ব্রাউজারে কি ডেভ টুল, ডেভ টুলের ভিতরে আমরা যখন এইচটিএমএল নিয়ে কাজ করি তখন এলিমেন্ট, যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন কনসোলে কাজ আসে। জাভাস্ক্রিপ্টের এরর আসলে বা কোনো কাজ করতে হলে কনসোলে দেখতে হয়। নেটওয়ার্ক লাগবে, যখন আমি সার্ভার থেকে ডাটা নিয়ে আসবো, কোনো এরর পাঠাবো, তখন নেটওয়ার্ক রিলেটেড কাজ করা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো এগুলো জানতে হবে। অ্যাপ্লিকেশন আছে, মেমোরি আছে, পারফরম্যান্স, অনেক কিছু আছে, সিকিউরিটি, লাইট হাউস, মেথড। তো মূলত আসলে আপাতত আমরা এলিমেন্ট নিয়ে কাজ করতেছি। ওকে, এই বক্সে ক্লিক করার পর দেখেন এখানে ক্লাস চিহ্ন আছে, খেয়াল করবেন। তাহলে অটোমেটিক আমি ক্লাস সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে লাইভ সিএসএস করতে পারবো, লাইভ সিএসএস। এবং লাইভ সিএসএস করার সুবিধা হচ্ছে, দেখেন আমি বললাম উইথ, এই অটোমেটিক সাজেস্ট করে। উইথ হচ্ছে ধরেন 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো গ্রিন, জাস্ট একটা কালার দিলাম। হ্যাঁ, এখানে যে সিএসএস লিখতেছি তো আমি লাইভে লিখতেছি, বাট রিফ্রেশ দিলে চলে যাবে। এই মার্কআপটা তো এখন ব্রাউজারে করছে, টেম্পোরারি। এটা নিয়ে যাবো একটু পরে, আমি তো সিএসএস নিয়ে জানি, এখন এখানে লাইভ করতেছি কাজটা। আচ্ছা, আমার এই ডিভের তাহলে এখানে একটু প্যাডিং দিলে কি করতে পারি, আমরা একটু প্যাডিং দিতে পারি, লেখাটা চারিদিকে জায়গা। প্যাডিং 10 পিক্সেল। তো প্যাডিং যখন 10 পিক্সেল দিলাম, এটা কোথায় চলে, বাইরে চলে গেল না? এটা বন্ধ করার জন্য কত ক্লাসে একটা প্রপার্টি শিখাইছিলাম, প্যাডিং যাতে বাইরে চলে না যায়, তাহলে কি করতে হবে, মানে কোন একটা ডিভের প্যাডিং যখন দেয় সেটা কি বাইরে যায় না, সে প্রপার্টিটা বন্ধ করার জন্য কি বক্স সাইজিং বর্ডার, সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, বক্স মডেল বোঝানোর জন্য এখন আমি একটু নিচে, এটা হচ্ছে আমার ডিভ। আমি এই যে এখন এই কোডটাকে আমি তো রিফ্রেশ দিলে চলে যাবো, কারণ সিএসএস তো এখন লিখি নাই, নিয়ে জানে। এটার উপর রাইট বাটন ক্লিক করবো, দেখেন কি লেখা আছে, কপি রোল। কপি রোল ক্লিক করলেন, কপি হয়ে গেছে। আপনি শুধু জাস্ট আপনার সিএসএস ফাইল এখানে পেস্ট করে দেবেন, দেখেন চলে আসছে। এখন যদি রিফ্রেশ দিই, এখন কোথায় লোড নিচ্ছে, স্টাইল সিএসএস লোড নিচ্ছে। লাইভে কাজ করার সুবিধাটা অনেক বেশি, কতটুকু হলে আসলে মেজারমেন্ট সব কিছু দেখা যায়। আচ্ছা, আমরা এখন বক্স মডেল আসি। হোয়াট ইজ বক্স মডেল? এখানে যেটা বলছে যে বক্স মডেলের এই যে প্রথমে থাকে মার্জিন, তারপরে বর্ডার, তারপরে প্যারিং, তারপরে উইথ হাইট। আচ্ছা, এখানে কোন একটা এলিমেন্ট যখন নেই, এলিমেন্ট মানে কোন একটা ট্যাগ যখন নেই, একটা ট্যাগ তো কোনো জায়গা তো নিচ্ছে, লেখা নেই, ইমেল নেই, সেটা নিচে যদি আসি, দেখেন আমি এটাতে আসলাম, এই ডিপ, এই যে এটা একটা ডিপ, ডিপের একটা বক্স থাকে না, শুরুতে কি থাকে, মার্জিন থাকে। যে কোনো এলিমেন্টে শুরুতে মার্জিন হয়, প্রথমে মার্জিন দিতে হয়, তারপর কি আসে, বর্ডার। আমরা তো কোনো বর্ডার ইউজ করি নাই, মার্জিন ইউজ করি, দেখেন মার্জিনও যে নাই, বর্ডারও নাই। প্যাডিং দিছি কত করে, 10। দেখেন এই যে ভিতরে 10, এই যে এরপরে হচ্ছে মূল জায়গাটা হচ্ছে এটা কন্টেন্ট। এই দেখেন অটোমেটিক কিন্তু সিলেক্ট হচ্ছে, ওখানে ভালো করে ফলো করেন। এই যে প্যাডিং, তার মানে টপ টপ 10, রাইটও 10 আছে, বটমও 10 আছে, লেফটও 10 আছে।
এটাকেই বলা হয় বক্স মডেল। কোন একটা এলিমেন্টের শুরু হয় মার্জিন দিয়ে, মার্জিন তারপর কি থাকে, বর্ডার থাকে। আপনি দিলে পাবে, না দিলে পাবে না, বাট নিয়ম হচ্ছে মার্জিন ইউজ করে, তারপর বর্ডার, তারপরে প্যাডিং, তিনটা জিনিস থাকে। তাহলে এটাকে বলতেছে না বক্স। মানে আমি এখন আমার এই এলিমেন্টে কোনো মার্জিন আছে, মার্জিন নাই। ধর আমি এখান থেকে বললাম, এই যে এখানে বললাম যে তুমি মার্জিন লেফট, কথার কথা বললাম যে হচ্ছে মার্জিন লেফট, মার্জিন লেফটের দিকে কোনটা দিকে সরে আসে, সরছে কোনটা সুযোগ জায়গা ছেড়ে দিল না। এবং যদি একটা বক্স মডেল আসে না, এই দেখেন কোনটা জায়গা করছে, তার মানে আপনি লেফটের দিকে করতে আসছে। আপনি যদি বর্ডার ইউজ করেন, কথার কথা, যেমন আমি যদি বর্ডার দিলাম, বর্ডার পাই দিতে হয়, চাই দিতে হয়। তাহলে বর্ডার হচ্ছে, আমি প্রথম বর্ডার উইথ, আমি আলাদা আলাদা বলতে পারি, বর্ডার উইথ বলতে পারি, বর্ডার স্টাইল বলতে পারি, বর্ডার তিনটা বলতে পারি। প্রথমে বললাম হচ্ছে বর্ডার উইথ, বর্ডার উইথ 2 পিক্সেল, তারপর এরপরে বর্ডার স্টাইল হচ্ছে বর্ডারের মধ্যে আবার স্টাইল থাকে, ড্যাশ হয়, ডট হয়। এই দেখেন আপনি ফলো করেন, বর্ডার এখানে ভ্যালু, মানে বর্ডার স্টাইলের ভ্যালু, বর্ডার ড্যাশ, ডটেড, ডাব, এই যে ডাবল হচ্ছে ডাবল, তারপর হচ্ছে ড্রপ, হিডেন, ইনসেট, নাল, নাল বলতে থাকবে, বাইরে তো নামই থাকে, বাইরে বলতে থাকে নাম থাকে, আউটসেট, দিস, হ্যাঁ, সলিড, ইনহেরিট। তো এখানে আমি যদি সলিড কালার করতে পারি, সলিড কালার পাবো। কালার যদি অটো নিচ্ছে, আমি কালার এখানে বলি না, এটা হচ্ছে আমার সিস্টেমের বাইরে বলতে পেন্সিল কালার অটো নিয়ে নিচ্ছে। তাহলে এখানে আপনি ড্যাশ বলতে পারেন, ডটেড করতে পারেন, ইনসেট, আউটসেট, ডাবল, যেটা ইচ্ছা আপনি বলেন। তাহলে আমি ডাবল ইউজ করব, ওকে। তারপরে বর্ডার কালার, বর্ডার কালার হচ্ছে পাইছে, বর্ডার কালার রেড, পাইছে, রেড কালার এখানে ভালো করে। তার মানে এই যে 3 লাইন কোড, এটা এক লাইনে লেখা যায় না। বর্ডার আমি কি দেবো, বর্ডার 2 পিক্সেল, সলিড অথবা ডাবল রেড। তার মানে এই তিনটাকে আমি এক লাইনে লিখতে পারি। সেটা হচ্ছে শুধু লিখবো বর্ডার, বর্ডার 4 পিক্সেল, সলিড রেড, আছে। তার মানে এই 3 লাইন করে কাছে দিতে হবে, এক লাইন, এটাকে বলা হয় প্যাটার্ন কোড। হ্যাঁ, একটা চারিদিকে একটা এক লাইন দিয়ে শেষ করি বর্ডার। তাহলে এই দেখেন এখন বর্ডার পাইছে, চারিদিকে বর্ডার পাইলো। আপনার যে বর্ডার হয়ে উইথ সেটা পাই গেছে। আপনার মার্কেট দিতে শুধু এই সাইডে মার্কেট দেখাচ্ছে, এটাকে বলতে হবে হচ্ছে বক্স মডেল। বুঝতে পারছেন বিষয়টা? কোন একটা এলিমেন্টে মার্কেট দিতে হয়, বর্ডার দিতে হয়, তারপরে এটা হচ্ছে সিস্টেম। আমার মনে হয় এটা বুঝতে পারছি। আচ্ছা, ডাইমেনশনের যে বিষয়টা এখানে, ওই যে হাইট উইথ, ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম, এখানে কিছু জিনিস ব্যাপার আছে। উইথ হাইট, ম্যাক্স উইথ, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট, মিনিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম মানে কি বোঝায়? ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, এর বাইরে। আবার মিনিমাম মানে সর্বনিম্ন। এই বিষয়গুলো একটু দেখবেন, একটু বাসায় একটু দেখবেন, আর কিছু দরকার নাই বলবেন, আমি চলে যাবেন পরে। প্যাডিং তো বুঝি, আচ্ছা বর্ডার তো বুঝি নাকি, একটু আগে তো বর্ডার শিখলেন। বর্ডারে এই যে এবার একটু চিত্র দেখে বুঝতে পারবেন। এটা হচ্ছে সলিড, এই যে একদম সলিড কালার। ডট ড্যাশ বলে এরকম হবে, ডট, ডাবল, ইনসেট, আউটসেট, ড্রপ, আর নানও হতে পারে, নান বলে তো দেখাবে, বাইরে তো নান। এই হচ্ছে বর্ডার প্রপার্টি, ওকে। আপনার যেটা লাগে সেটা ইউজ করবেন। আমরা তো সলিড কালার ইউজ করি, আপনি যদি কোনো জায়গায় ড্যাশ, ডট দেখেন, তোমার ডটেড ইউজ করবেন, সেটা তো সমস্যা। বর্ডার কোনো একটা এলিমেন্টের বর্ডার বটম ডটেড হতে পারে, হতে পারে না? হ্যাঁ, যেমন আমি যদি শর্টকাট একটা জিনিস দেখাই আপনাদের এখানে, এটা আমার দরকার নাই, কারণ এখানে আমি, হ্যাঁ কোনো সমস্যা না। ইউএল, এলআই, এলআইয়ের ভিতরে এ, এলআই গুণন 5 গুণন এ দিলাম, একবার লিখে ফেলাম। তাহলে এখানে ম্যাপ আইটেম, তো এটাকে যদি এখন একটা আনাদার লিস্ট, আমি চাইলে এটার নিচে কি করতে পারি, আমি যখন ম্যাপ বানাচ্ছি, কথার কথা এখানে প্রথমে আছে কি আছে, ইউএল আছে, ইউএল এর ডলার, ইউএল এর হচ্ছে লিস্ট স্টাইল কি, প্রথমে হচ্ছে আমি লিস্টটাকে বাদ দিয়ে দেবো নাকি, না লিস্ট উঠাই দেবো, লিস্ট স্টাইল নান, ওকে, মার্জিন 0, প্যাডিং 0, তাহলে একবার সাইডে চলে গেল, ওকে। তারপর কি আছে ইউএল এর ভিতরে, বলেন তো ইউএল এর ভিতরে কি আছে, এলআই আছে। এলআইকে আমি বললাম তোমার হচ্ছে প্যাডিং দিই আমরা, উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, তাহলে জায়গা চাললে 10 পিক্সেল বেশি হয়ে যায়, হ্যাঁ এটা।
তারপর কি আছে, এ আছে না এটার ভিতরে। এখন এর ভিতর বাই ডিফল্ট আন্ডারলাইন আছে, বাট আমি আন্ডারলাইন দেবো না, কি দেবো, বর্ডার দেবো। কি দেবো, বর্ডার দেবো। তাহলে এখন বলতে পারি এ তোমার হচ্ছে আন্ডারলাইন উঠে দিতে গেলে কোন প্রপার্টি, টেক্সট ডেকোরেশন না, বর্ডার বটম 1 পিক্সেল ডটেড আসছে। আরেকটু বড় করে দিলে বেটার হবে আপনাদের এই জায়গাটা, কিন্তু আইটেম যেহেতু ছোট আসছে বর্ডার। আমি কিন্তু ডটেড বর্ডার দিতেই পারি না। তো এটা সলিড কালার রেড না দিয়ে আপনি হালকা কালার ইউজ করেন হয়তো। হ্যাঁ, আপনি তাহলে সলিডও দিতে পারেন আপনার ইচ্ছা। তখন আপনি বর্ডার বটম দেন, রাইট দেন, লেফট দেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় আচ্ছা এই বর্ডারের সাথে আউটলাইনের সম্পর্ক আছে, আউটলাইনও কাছাকাছি জিনিস। এই বর্ডার আর এই আউটলাইন, বর্ডার বা আউটলাইন একটু দেখবেন। এই আউটলাইন লুক ভেরি সিমিলার টু বর্ডার, মানে বলতেছে আউটলাইনটা বর্ডারের মতোই, বাট ইজ ডিফার ফ্রম বাউন্ডার, বর্ডার ইজ দ্য ফলোইং সে। এখানে কিছু আউটপুট দিছে, আউটলাইন ডু নট টেক আপ স্পেস, মানে আউটলাইন আলাদা কোনো জায়গা নেয় না, বিকজ দে অলওয়েজ প্লেস টু টপ, মানে বর্ডারের বাইরে জায়গাটা সেই বিষয়। এটাও একই জিনিস, এই যে শুধু বর্ডার পরিবর্তে আউটলাইন বলতে হয়। এটারও একই প্রপার্টি, সলিড ড্যাশ হতে হবে ডটেড, কোনো একটা এলিমেন্টের এই যে আউটলাইন স্টাইল। বর্ডার পরিবর্তে আপনি আউটলাইন ইউজ করবেন। আমরা বর্ডার 1 পিক্সেল সলিড ইউজ করি না, তার বর্ডার 1 পিক্সেল সলিড বললাম, এখানে আউটলাইন 1 পিক্সেল সলিড বলতে হবে, সেটা বলতে হবে। আউটলাইন বলে এলিমেন্টের বাইরে দেন, এইটাই একটা পার্থক্য এখানে। তো আমার সেখানে বিষয় যেটা আমরা চলে যাবো হচ্ছে এখন মার্জিন তো অলরেডি বুঝি। কার্সরটা একটু দেখাই দেই। কার্সরটা হচ্ছে এই যে আমরা মাউস নিলে যে মাউসের যে আইকনটা দেখতে পাচ্ছি না, এইটা বিভিন্ন রকম বানানো যায়। আবার অনেক জাভাস্ক্রিপ্টের সুন্দর সুন্দর ইফেক্টও বানানো যায়। অনেক সাইডে দেখবেন আপনার মাউস পেলে ডিজাইন চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট কার্সর মোবাইল ফোনে এইটাই আছে, এই চিহ্ন মাউস না এরকম। বাট এটা এই যে যদি পয়েন্টার হয়, লিঙ্ক হয়, তাহলে দেখেন অ্যাঙ্কর ট্যাগ আছে। লিঙ্কের মধ্যে কি এই যে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্কের ক্ষেত্রে হাতের মতো চিহ্ন আছে যদি লিঙ্ক হয়। আবার টেক্সটের ক্ষেত্রে যখন আমি লেখা ধরে দেখেন তখন আবার চেঞ্জ হয়ে যায়, এটা বিপরীতে এই যে লেখার মতো তখন এই যে এটা হয়ে যায় এই বলতেছে। তাহলে এ হোভার কার্সরটা, এই যে কার্সর ইউজ করতে হয়, কার্সরটা কেমন হবে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। আপনি যদি ওয়েট বলেন তাহলে মাউস তুলে টাকা সিম্পল জিনিস। এখানে যেটা বললাম না, ধর এটার আমি এর ভিতরে যদি বলি এ যখন হোভার করি আমার এটার ভিতরে যে এ আছে, তাহলে এখানে আমরা ইনভার্টার সিলেক্টটা শিখেছিলাম, মার্জিন 0 এখানে আমাদের ইউএল আছে, ইউএল এর ভিতরে এরপরে ইউএল এর ভিতরে কি আছে, ইউএল লাইভ, তারপরে এর ভিতরে কি আছে, এ আছে, এর আবার কি হলো ওভার হলো। এই জায়গাতে জাস্ট আমি ধরেন এর হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম, তাহলে কি হবে আমার এলিমেন্টার এখন আন্ডারলাইন আছে না। ধরেন আমি এখন ওভারের এখানে বলে কার্সর দিয়ে বললাম, কার্সর পয়েন্টার, বাই ডিফল্ট একটা থেকে পয়েন্টার মাউস করে দিয়েছে, পয়েন্টার আমি এটা পয়েন্টার টেক্সট করতে পারি। তার মানে টেক্সট এখন কি হবে দেখেন, এই যে একটা মাউসের আইকনই নেই, আচ্ছা টেক্সট হয়ে গেল। আমি এখানে বলতে পারি ওয়েট, কার্সর ওয়েট, তার মানে আমি মাউস নিলে এখানে টাকা করতেছি। এই আর কি তেমন কিছু না, মানে আপনি কি চাচ্ছেন তো বাই ডিফল্ট এটা থাকে, এটা ডাইনামিক এই যে কাজ করে এখানে প্রপার্টিতে আরো চেঞ্জ করা যায়। হ্যাঁ, একটু এখানে দেখে নেবেন। আমার এখানে আসলে দরকার নেই, আমরা কাজের পয়েন্টটা দেখি বাইরে বলতে দেখেন অনেকটা বাটনের পয়েন্টার বানাতে আপনারা জানেন, বাটন যেহেতু লিঙ্ক হয় বাট পয়েন্টার করে দেবো তখন মনে হয় একটা লিঙ্ক। যেমন আমি দেখেন আসলে আমরা এখানে পয়েন্টার ইউজ করবো, কারণ আপনার এখানে একটা বাটন আছে, সাবমিট বাটন, বাটনের এখানে কি হয়, বাটন বাইরে পুরো কি আছে দেখেন, এটাকে ক্লিকেবল বলা হচ্ছে নাকি মনে হচ্ছে না কেন বাইরে বলতে তো ক্লিকেবল সেটা ঠিক আছে, বাট আমি চাচ্ছি যে বাটনে যখন হোভার করব বাটন, এখানে বাটনের কোনো ক্লাস করে দিলাম না, বাটনের হোভার করলে হোভার এটার হচ্ছে কাজটা কি হবে
কার্সর পয়েন্টার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন কি হবে দেখেন তো, এই যে লিঙ্ক মনে হচ্ছে না এখন এটা, বাটনও সবই করা যাবে, কালার চেঞ্জ করা, বাটন বানানো তো আমরা শিখছি। এখানে বাটন তো কিছুই বলি না, বাটন শুধু ডিফল্ট বিহেভিয়ারটা বন্ধ করলাম রে ভাই এখানে। মানে বাই ডিফল্টে যে এখানে কি আছে, যে মাউসের এই চিহ্ন আসছে, আমি দেখাতে চাচ্ছি যে এটা একটা লিঙ্ক, মানে যে এখন কি আসলে হাতের চিহ্ন চলে আসলো না, সেটা বলতেছি যে এটা ক্লিক করলে কিছু একটা হতে পারে এরকম কিছু। এটা বাটন। হ্যাঁ, বাটন তো ডিফল্ট কি থাকে, বর্ডার থাকে, তো ডিফল্ট বিহেভিয়ার বন্ধ করতে বাটন তো আমরা বাটন ডিজাইন করতেই পারি। যেমন আমাদের বাটনটা আছে, তো আমি বাটনের এখানে বললাম, বাটনের ক্লাস ক্লাস আমি কিছু বলি নাই। তো বাটনের হচ্ছে ডিফল্ট যেটা আছে বর্ডার, আপনি বাটনের উইথ দিলেন 50 পিক্সেল, 30 পিক্সেল কথার কথা, তার মানে আপনার বাটনটা কি হলো 30 পিক্সেল জায়গায় কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বাটন আসলে উইথ ইউজ করবো না, এখানে হচ্ছে বাটনের ডিসপ্লে ইনলাইন ব্লক করবো কথার কথা, ডিসপ্লে ইনলাইন, বাই ডিফল্ট তো বাটন ইনলাইনে থাকে, ইনলাইন ব্লক করলাম কথার কথা, ইনলাইন ব্লক। এইটার বাটনে কি দিতে পারি, জায়গাটা বাড়ার জন্য প্যাডিং ইউজ করতে পারি, উপরে নিচে 10 পিক্সেল, লেফট রাইটে কত 20 পিক্সেল, তাহলে বাটনটা কি বড় হয়ে গেল না আমার, এই যে বাটন। আচ্ছা, আমাদের এই সাইডে জায়গা আসতেছে না, কারণ হচ্ছে আমরা মার্জিন 0 করে রাখছি, তাহলে একটা কাজ করে বডি নামে যে ট্যাগটা আছে ডিফল্ট আমরা মার্জিন দিয়ে রাখি, চারিদিকে কত দিয়ে রাখি বলেন তো, 50 পিক্সেল অটো দিয়ে রাখি নাকি? হ্যাঁ, স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর, ওই যে শিখেলাম না সিলেক্টর দিন, এটা মানে স্টার মানে সমস্ত এলিমেন্টকে বোঝায়। স্টার মানে সবার, যত যার সবার ডিফল্ট যে বিহেভ, যেমন এই সোয়ান নিলে ডিফল্ট মার্জিন প্যাডিং পায় না, এই সোয়ানের বলেন প্যারাগ্রাফ বলে সবার একবার রিসেট করে দেয়, কারো কোনো মার্জিন রাখতে দেয় না। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আমরা এই যে এখানে একটা কাজ করতে পারি, বডির মার্জিন না, আমরা হচ্ছে এই একটা ডিপ নিতে পারি বা কন্টেনার নিতে পারি। গত ক্লাসে কন্টেনার ধরছিলাম, পরে আর দেখানো হয় নাই। কন্টেনার, কন্টেনার মানে একটা বাক্স ধরেন, কন্টেনার এখানে আমরা যদি কিছু লেখি কথার কথা, তো আলটিমেটলি তো পুরো জায়গা নিয়ে আসবে, তাই না? তো আমি চাচ্ছি যে এটা একটা নির্দিষ্ট উইথ থাক, কন্টেনারে কি থাক, আর এখানে আমরা একটা ফন্ট ফ্যামিলি দিয়ে রাখি, বাই ডিফল্ট এরিয়াল দিয়ে রাখি, এরিয়াল হ্যাভেল থেকে থাকলো। আমাদের এখানে কন্টেনার নামে যে ক্লাস থাকবে, কন্টেনার, কন্টেনারের একটা উইথ দিয়ে রাখি, কত বলো উইথ হচ্ছে ধরেন হচ্ছে 992 পিক্সেল অথবা 80% দিতে পারেন, তাহলে কন্টেনারটা এখন কি হয়ে যাবে, কন্টেনার বানান ঠিক আছে, কন্টেনার। আচ্ছা, উইথ হচ্ছে এতটুকু, আমি যদি এই দেখেন আপনি কন্টেনার উইথ যদি দেখেন, এই যে এতটুকু উইথ পাইছে 992, বাট এটাকে মাঝখানে দরকার, কোথায় দরকার, মাঝখানে দরকার। তাহলে মাঝখানে আনতে গেলে কি করতে হয়, মার্জিন, ভুলে গেছেন মার্জিন 0টা না, তাহলে যে কন্টেনার মাঝখানে চলে আসবে, এই তো মাঝখানে চলে আসলো। তো আমি চাচ্ছি যাই লিখি না কেন এখন কন্টেনার মধ্যে থাকে, আমার এখানে যত যা করছি সব কি কন্টেনার মধ্যে ঢুকাই দিলাম, তাহলে সব কিছু আমি কি সেন্টার থাকে, এই তো বুঝতে পারলাম বিষয়টা। মানে বাই ডিফল্ট তো এখানে শুরু ছিল, এখন কন্টেনারের মধ্যে থাকলো। আচ্ছা, এই যে বাটনের যেখানে ছিলাম, যে বাটনের আপনি এখন চাইলে বাটনের প্যাডিং দিলেন, বাটনের যে ডিফল্ট বর্ডার, আপনি বর্ডার কালার চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে বললাম হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড অথবা ডটেড, আপনার যেটা মনে হয়, সলিডটা বেশি, সলিড রেড। বাটনের বর্ডার চেঞ্জ হয়েছে, এটা বর্ডার রেডিয়াস হতে পারে, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে, সবই করা ডিফল্ট বাই ডিফল্ট গ্রে কালার পেয়েছে, আপনি এভাবে বাটন বানাতে পারেন, সমস্যা নেই। এই জিনিসগুলো এখানে দেখবেন, কাজ করে বললাম ওভারফ্লো। আচ্ছা, ওভারফ্লো মানে অলরেডি বুঝেছি নাকি আবার বুঝাইতে হবে, ওভারফ্লো বুঝি না, ওইটাও না, ওভারফ্লো মানে যেমন ক্লাসে পানি ঢালতেছে, ঢালতে ঢালতে কি হয়ে যাবে, হ্যাঁ পড়ে যাবে। তো ধরেন আপনার এই জায়গাতে কথার কথা, আমাদের এখানে একটা, আমি আবার একটা টিপ নিই, ডট প্যারা, হ্যাঁ, তো প্যারার ভিতরে এখানে কিছু লেখা আছে, ওকে, এই হচ্ছে আমার প্যারাগ্রাফ। তো ধরেন আপনি প্যারা নামে যে ডিপ বানাইলেন, তার জায়গা হচ্ছে উইথ হচ্ছে 100 পিক্সেল, হাইট হচ্ছে 100 পিক্সেল, আচ্ছা, বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড রেড। আচ্ছা, এখন একটু ভালো করে দেখেন, আপনার প্যারাগ্রাফের জায়গা হচ্ছে 100 বাই 100, বাট ঘরের ভিতরে লেখা অনেক, এখন লেখা কোথায় চলে গেছে, এটা বাইরে চলে গেছে না, হ্যাঁ, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা দিই একটু, ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার মানে আপনার কি হয়েছে, ঘরের ভিতরে যা ছিল সব কোথায় চলে বাইরে চলে গেছে অতিরিক্ত, তাহলে এটা কি ওভারফ্লো হয়ে গেছে না, মানে আপনার যে জায়গা তার থেকে অতিরিক্ত কন্টেন্ট এটা বাইরে চলে গেছে। এখন এইটাকে
আমি চাইলে বাইরে দেখাতেও পারি নাও পারি। এটা বন্ধ করার জন্য ওভারফ্লো নামে একটা প্রপার্টি আছে। তো ওভারফ্লো বাই ডিফল্ট যদি অটো বলে দেখেন এখন কি হয়ে গেল, যা আছে 100-এর মধ্যেই আছে, জাস্ট এখানে কি আছে স্ক্রল বার চলে আসছে, ঘরে জায়গা কম। এখানে আপনি ওভারফ্লো যদি হিডেন বলেন তাহলে কি হবে দেখেন, দেখা যাচ্ছে, কিন্তু নিচে কিন্তু অনেক জিনিস আছে বাট যেটা ভিতরে বক্সের ভিতরে ছোট লেখা দিতে যাবে তাহলে তো করা যায়। হ্যাঁ ওই বক্সের ভিতরে লেখাগুলো ছোট করে ভাই ছোট করা সেটা তো কোনো সলিউশন না। ছোট করে মানে আমার যতগুলো জায়গা তার ভিতর থেকে কন্টেন্ট বেশি আছে। ধরেন আপনি আপনার কাছে একটা বাক্স আছে, এখন এটার মধ্যে আপনি 5 কেজি, আপনি দিচ্ছেন 10 কেজি, তাহলে কি হয়ে যাবে, জায়গাটা ধরবে কি ধরবে না। আচ্ছা, তো এখানে তাহলে সেই জিনিসটাকে আমি যাতে যাচ্ছি যে বাইরে যাতে না চলে যায়, মানে বাইরে থেকে যাতে না দেখা যায় এখানে, তো সেটাকে বন্ধ করার জন্য এই ওভারফ্লো হিডেন, হিডেন বলে দেখা যাবে না। আবার ওভারফ্লো যদি স্ক্রল বলি স্ক্রল, তাহলে কি হবে, মানে আসে বাট এটার ভিতরে বাইরে থেকে এখানে বাইরে থাকে, বাট এখানে স্ক্রল করলে কি দেখা যায়, এখানে দেখা যাবে। এটাকে বলা হয় প্রফেশনাল, আপনি এইভাবে করেন ওভারফ্লো স্ক্রল। তো স্ক্রল ওভারফ্লো এক্স হয়, হ্যাঁ ওভারফ্লো এক্স হয়, ওভারফ্লো, হ্যাঁ ওভারফ্লো হচ্ছে ওয়াই আছে, আপনি চাইলে ওভারফ্লো ওয়াই করতে পারেন, এক্স করতে পারেন, ওভারফ্লো নান করতে পারেন। ওভারফ্লো দেওয়া মূলত আসলে কোনো একটা মানে অতিরিক্ত জিনিসকে হাইড করতে পারি আমরা, যে একটা ডিভের ভিতরে কোনো কন্টেন্ট আছে সেটাকে হাইড করতে পারি অথবা স্ক্রলেবল করে দিতে পারি। এই হচ্ছে ওভারফ্লোর কাজ। হরিজন্টাল আর ভার্টিক্যাল, ওয়াই হচ্ছে এইভাবে লম্বালম্বি, আর এটা হচ্ছে যেমন আমি হরিজন্টাল এক্স নান করেছিলাম, তার মানে কি এখানে আসবে না। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারফ্লো অটো ইউজ করি অথবা হচ্ছে স্ক্রল ইউজ করি। ওভারফ্লো অটো ইউজ করলে অটোমেটিক সে নিয়ে নেবে, যদি লাগে নেবে, যদি লাগে নেবে, নাহলে নেবে না। এখন ধর কথার কথা এখানে হাইট হচ্ছে 300 পিক্সেল, কথার কথা, তাহলে তার লাগতেছে না, তারপরে কি তারপরে লাগতেছে, আমি এখানে 500 দিলাম, দেখেন এখন ওভারফ্লো লাগতেছে, কারণ হচ্ছে ঘরে জায়গা অলরেডি বেশি, কন্টেন্ট আসবে, এখন ওভারফ্লো আসছে, তারপর অটো দিয়ে রাখছি। কিন্তু আমি কেন দিয়ে রাখছি, কারণ এটা যখন ছোট হবে তখন আবার অটোমেটিক ওভারফ্লো কিন্তু চলে আসবে তখন আবার। আর যদি ওভারফ্লো এখানে স্ক্রল থাকতো তাহলে কি বাই ডিফল্ট হাইট কমও থাকলে দেখেন স্ক্রল আসছে স্ক্রল বার এখানে। এটাই হচ্ছে কাজ, ওভারফ্লো দেয় কোনো একটা এলিমেন্টে কোনো একটা ডিভের কন্টেন্টকে যদি অতিরিক্ত হয়ে যায় সেটা হাইড করা যায়, এটা হচ্ছে ওভারফ্লোর কাজ। এই ছোট ছোট টপিকগুলো আমি শুধু রিক্যাপ করে যাচ্ছি, এগুলো ব্যবহার প্র্যাকটিক্যালি আসবে যখন আমি ইউজ করবো, হয়তো বা মাঝখানে মাঝখানে চলে আসবে। হ্যাঁ আমার কাজ। আচ্ছা, ইউনিটের এখানে আসে, ইউনিট জিনিসটাকে অলরেডি আপনার এই যে পিক্সেল লেখে না, 20 পিক্সেল 10 পিক্সেল ফন্ট সাইজ দিচ্ছে, উইথ দিচ্ছে, তো সিএসএস এর এরকম ইউনিট আছে, যেমন হচ্ছে আপনি চাইলে পার্সেন্টেজে দিতে পারেন, আপনি ইএমএ দিতে পারেন, ইএক্সএ দিতে পারেন। এখন এগুলো প্যারামিটার মুখস্থ থাকতে হবে। যেমন আমি যদি র্যাম বলি, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে র্যাম ইউজ হয়, সিএসএস এর ইউনিট, ইএম কম ইউজ হয়, র্যাম ইউজ হয়। তো ধরেন এখানে আমার এই যে প্যারা নামে যে ডিপটা আছে, কথার কথা ডট প্যারা, তো এইটার ফন্ট সাইজ দিলাম কত পিক্সেল, আর এখানে 32 পিক্সেল দিলাম, তাহলে প্যারাগ্রাফের লেখাটা কি 32 পিক্সেল দেখা পেয়েছে। আচ্ছা, এটা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, এই তো প্যারাগ্রাফটা কয় পিক্সেল হয়ে গেল, 32 পিক্সেল হয়ে গেল। তাহলে এখানে আমি যে পিক্সেল কথা বললাম না, এটাকে যদি আমি পার্সেন্টেজ দিই তাহলে কি হবে, ওটা রেশিও হিসাবে নেবে। হ্যাঁ, আমরা এখানে ইএম বলতে পারি, ইএম এ কত বড় হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল, দেখছেন 32 ইএম বলাতে বিশাল বড় হয়েছে। আবার 32 বেশি হয়ে যায়, আমি যদি বলি হচ্ছে 1, এখানে হবে আসলে 20-30 পিক্সেল বললাম। আচ্ছা 16 পিক্সেল, এটা তো বুঝি নাকি, তাহলে 16 পিক্সেল হলে ফন্ট সাইজ, আমি পিক্সেল না বলে 16-র পরিবর্তে বললাম 1 র্যাম, দেখেন একই সময়, তার মানে হচ্ছে 16 পিক্সেলে 1 র্যাম হয়, 16 পিক্সেল ইজ ইকুয়াল টু 1 র্যাম। আমি আবার বলি 16 পিক্সেল অথবা 1 র্যাম ইজ ইকুয়াল টু 16, 1 র্যাম ইকুয়াল 16 পিক্সেল, 1 র্যাম ইজ ইকুয়াল টু কত, 16 পিক্সেল। এখন আমি এটা 20 পিক্সেল বানাবো, 20 র্যাম মানে 20 পিক্সেল বানাবো, তাহলে এখানে কি করবো বলেন তো, 1.25, কারণ 4 4 16 4 ভাগ করলে, বুঝতে পারছি। তো বুটস্ট্র্যাপ যখন দেখবেন, বুটস্ট্র্যাপ প্রত্যেকটা প্যারামিটার এইভাবে দেওয়া, হ্যাঁ র্যাম ইউজ করা আর এম দেওয়া, তার মানে 1.25, 1.75, 1.35, আপনার পয়েন্টের পর আপনি দিতেই পারেন, যা ইচ্ছে তাই দেন। আমি এখানে 3.7 দিলাম, তাহলেও কাজ করবে। তার মানে 100-এর 37%, এই যে কাজ করছে। তো এই র্যামটা বেশি ইউজ হয়, হ্যাঁ পিক্সেল অথবা র্যাম, বুটস্ট্র্যাপে র্যাম বেশি ইউজ হয়, সেটাই হচ্ছে সিএস এর ইউনিট। অনেকে পিটি ইউজ করে, এই যে ইএমএ ইউজ করে। হ্যাঁ,
এইগুলো প্যারামিটার ফন্ট সাইজ জানতে হবে কোনটা বলে কথা হয়। এখানে আবার এক্স হাইটের একটা ব্যাপার থাকে, এক্স হাইট বলা আছে, ওটা আপনি একটু দেখে নেবেন। হ্যাঁ, পিসিও আছে, যেমন এখানে ইঞ্চিতেও দেয়, বাট ইঞ্চি এখন সেন্টিমিটার হয়, মিলিমিটার, পিপি, পিক্সেল। যেহেতু ডিসপ্লে রেজলিউশন পিক্সেলে খেলতে হবে না, এই জন্য আমরা পিক্সেলটাকে বেশি ইউজ করি। হ্যাঁ, আমাদের জন্য সুবিধা পিক্সেল ইউজ করা। পিক্সেল নিয়ে আমরা ইউজ করবো, অথবা র্যাম ইউজ করবো। র্যামটা হচ্ছে যে বললাম, র্যামের হিসাব হচ্ছে কি 1 র্যাম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল। 1 র্যাম ইজ ইকুয়াল টু 16 পিক্সেল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা আমাদের আজকে ক্লাসের মূল টপিকে চলে আসবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অলরেডি পারি আমরা নাকি? সরি, এই ইউনিট বুঝলাম ভিজুয়াল ফরম্যাটিং আপাতত। আচ্ছা, এটা লাগতেছে না ইনলাইনে, ওই যে ব্লক এলিমেন্ট ইনলাইন করে, ইনলাইনের মধ্যে ব্লক করে, এটা ভিজুয়াল ফরম্যাটিং। ডিসপ্লে প্রপার্টি অলরেডি পারি তো নাকি? ডিসপ্লে নান অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে ব্লক, এটা পারে। ভিজিবিলিটি, আচ্ছা আমি এটা একটু বুঝাই দিই। ডিসপ্লে আর যেমন এখানে প্যারা নামে যে ডিপটা বললাম, আমি বললাম ডিসপ্লে নান, তাহলে কি হবে বলেন তো? আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আছে। প্যারার পরে আমি আছে এই ডিসপ্লে নাম বলাতে দেখেন এই জায়গায় প্যারাগ্রাফ ছিল না, প্যারাগ্রাফের জায়গা কিন্তু নাই আর এই সব জায়গা। এইটাকে আমি যদি ভিজিবিলিটি বলতাম, ভিজিবিলিটি হিডেন, তাহলে কি হতো দেখেন, এখন প্যারাগ্রাফের জায়গা কিন্তু এখন ঠিক আছে, বাট কন্টেন্ট দেখা যাচ্ছে। ডিসপ্লে নাম বলে কি স্পেস সহকারে মুছে যায়, মানে ব্রাউজারে কোনো জায়গা লাগে না। আর ভিজিবিলিটি হিডেন মানে লেখা দেখাচ্ছে না, বাট কিন্তু জায়গায় কি ধরে রাখছে, এটাই হচ্ছে পার্থক্য। ভিজিবিলিটি আর ডিসপ্লের মধ্যে এটা পার্থক্য রাখছে। এই দেখেন আপনার এখানে, আমার এখানে কিন্তু প্যারাগ্রাফের, এটা বললাম যে প্যারাগ্রাফের এই জায়গায় কিন্তু ঠিকই ধরে রাখছে, এই সন নিচে। বাট আমি এই যে ডিসপ্লে না ভিজিবিলিটি হিডেন বলছি, বাট যখন আমি এটা ডিসপ্লে নাম বলতেছি তখন কিন্তু জায়গাও ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু পার্থক্য। হ্যাঁ, এটা মনে রাখলে হবে। আমরা এরপরে চলে আসবো আজকে যে মূল টপিক, সেটা হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি একটা ভালো বুঝবো, এটা আমাদের জানতেই হবে আমাদের। তো এটার কিছু এক্সাম্পল আমি যদি দিই, হবে না, প্র্যাকটিক্যালে করবো। আমরা আসি হচ্ছে পজিশন। হোয়াট ইজ পজিশন? পজিশন শিখতে গেলে যে জিনিসটা লাগবে, CSS position. The position property define how an element will be positioned on a page. মানে বলতেছে যে পজিশন মানে হচ্ছে আপনার ওয়েব পেজে কোন একটা এলিমেন্ট কোন পজিশনে কিভাবে থাকবে সেটা আপনি পজিশনে ডিফাইন করতে পারেন। তো টোটাল পজিশন আছে 5 প্রকার। পজিশন আছে 5 প্রকার, আমি বলে দিচ্ছি। তো কোনটা কখন ইউজ হয়, কোনটার ব্যবহার কি, এটা আমরা একটু জানবো, স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে হচ্ছে স্ট্যাটিক পজিশন, তারপর হচ্ছে রিলেটিভ পজিশন, অ্যাবসলিউট পজিশন, ফিক্সড পজিশন। তো 4টা পজিশন আমাকে জানতেই হবে। এই জিনিসটা আপনার এখানে একটু ভালো করে হবে, তাহলে স্কুলে বলে দিই কোনটা কোনটা ভালো হবে। এখানে আছে, বাট এখানে যেটা বলছে যে প্রথমে স্ট্যাটিক বলছে, তারপরে রিলেটিভ, এরপরে অ্যাবসলিউট পজিশন, ফিক্সড পজিশন, এই 4 প্রকার পজিশন আছে। হ্যাঁ, এই 4 প্রকার পজিশনের আমি যদি এখানে আসি, কোনটা কখন ইউজ হবে সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, এবং এটা ব্যবহার করে আমরা একটা প্র্যাকটিক্যাল ইউজ দেখবো, দেখি কোনো একটা থিমে আমি এই ধরনের কাজ পাই কিনা আপনাদের দেখাচ্ছি। নিচ্ছে, তাহলে আমরা এগুলো সব মুছে দিই আপাতত। এগুলো আচ্ছা, এগুলো আছে থাক নাকি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝার জন্য যারা কাজ করছে। তো আমরা নিচে চলে আসি। ডট কন্টেনার, ওই যে কন্টেনার একবার বানাইছে মানে কি বারবার ইউজ করতে পারবো না? বারবার ইউজ করতে পারবো। কন্টেনার মানে মাঝখানে থাকবে। ধরেন এখানে স্ট্যাটিক পজিশন, স্ট্যাটিক, আমি এখানে একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে কিছু লেখা নিচ্ছে এবং বাই ডিফল্টভাবে লেখাটা এখানে আসছে। আপনার একটু ভালো করে দেখেন, যে নিচে আসছে, এই যে প্যারাগ্রাফের নিচে কিন্তু, হ্যাঁ প্যারাগ্রাফের নিচে, এই টাইটেলের নিচে, এটা একটা প্যারাগ্রাফ। তো এটাকে আমি বললাম স্ট্যাটিক নামে যে ক্লাস আছে, এটার পজিশন হচ্ছে স্ট্যাটিক। তো এটা বলাতে কি কোনো পার্থক্য হয়েছে? যেরকম ছিল সেরকমই। তার মানে বাই ডিফল্টভাবে প্রত্যেকটা এলিমেন্টের পজিশনে কি স্ট্যাটিক থাকে, প্রত্যেকটা এলিমেন্টের পজিশনে কি থাকে, স্ট্যাটিক থাকে। এটা স্পিড নেই।
তার মানে স্ট্যাটিক যেমন আমি এখন বলতে পারি যে মার্জিন লেফট 20 পিক্সেল, আলটিমেটলি এটা 20 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে এতটুকু। বাট বাই ডিফল্ট অবস্থা পজিশন হচ্ছে সবচেয়ে কোনো এলিমেন্টের পজিশন স্ট্যাটিক থাকে, বললেও স্ট্যাটিক, না বললেও স্ট্যাটিক। তার মানে আমার এই এলিমেন্টের পজিশন কি বললাম, স্ট্যাটিক পজিশন। পজিশন ইজ ইকুয়াল টু স্ট্যাটিক। পজিশনের কয়টা কথা বললাম, 4 প্রকার। 4 প্রকার না 5 প্রকার বললাম, 5 প্রকার বলছে না। আচ্ছা আচ্ছা, আমি 5টাই দেখাবো, সমস্যা নেই। পজিশন এখানে একটু কমেন্ট আউট করি, সিএসএস পজিশন। হ্যাঁ, পজিশনের ভিতরে যেটা আছে প্রথমে হচ্ছে এক লাইন হচ্ছে স্ট্যাটিক, নাকি STATIC স্ট্যাটিক অ্যাবসলিউট, এরপরে হচ্ছে ফিক্সড, একটা আছে আমরা সাজেস্ট করে নাকি একটা আছে স্টিকি। এই টোটাল 5 প্রকার পজিশন আছে। হ্যাঁ, পজিশন আছে এরকম 5 প্রকার, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড আর হচ্ছে স্টিকি। তো এখানে এই বোঝার বিষয় হচ্ছে এই যে বাই ডিফল্ট আমরা একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, এই যেটা এটা ডিপ নিছি, এটা ক্লাসের নাম দিছি কত, তাহলে এটা পি নিলাম কথার কথা। এটা পজিশন কি দিছি স্ট্যাটিক, ক্লাসের নামও স্ট্যাটিক, বোঝার জন্য দিছি জাস্ট স্ট্যাটিক। আমি তো এই নাম নেবো বিষয়টা তো এরকম না, আমি এবিসি দ্বিতীয়ত ক্লাস দিতেই পারি, সেটা সমস্যা না। তো এইটার পজিশন কি বলছি, তো স্ট্যাটিক পজিশন বললে যে কোনো এলিমেন্ট আমরা যখন লিখি এখানে এটা বাই ডিফল্ট স্ট্যাটিকই থাকে, বললেও হবে স্ট্যাটিক, না বললেও স্ট্যাটিকই থাকে। তো আমি বলছি স্ট্যাটিক মার্জিন লেফট 20 পিক্সেল, তার মানে আলটিমেটলি এখানে 20 পিক্সেল জায়গা থেকে আসছে। আচ্ছা, তাহলে এটা আসলে বোঝার কিছু নেই, এটা দরকার নেই। আচ্ছা, এই দুইটা একটার সাথে একটা রিলেটিভ, মানে এই রিলেটিভ আর অ্যাবসলিউট হচ্ছে একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, এটা আমি ভালো আলাদা বোঝাবো, মানে রিলেটিভ ছাড়া অ্যাবসলিউট হয় না। হ্যাঁ, রিলেটিভ ছাড়া অ্যাবসলিউট হয় না। এইটা আমি পর আসছে, এরপর আসতেছে ফিক্সড এবং হচ্ছে স্টিকি। তাহলে আমরা একটু ফিক্সড পজিশনটা একটু দেখি আগে, হোয়াট ইজ ফিক্সড পজিশন। তো ধরেন আমি দুইটা এক্সাম্পল দেখাবো এখানে, লরের 5 এরকম আমার 20টা প্যারাগ্রাফ আছে, লাস্টে যে বেচারি আছে তাকে বললাম ক্লাস ফিক্সড, জাস্ট বোঝার জন্য বললাম। তো আলটিমেটলি কাকে বলছি, এটাকে বলছি না ফিক্সড। তো বললাম যে ঠিক আছে, ওকে তো চেহারা চেঞ্জ করে দে, সবাই তো একরকম। তারে বললাম যে তোমার কালার রেড, কথার কথা কালার রেড, আর তোমার হচ্ছে ফন্ট সাইজটা একটু বড়, বাকিদের থেকে একটু বড়, একটু ব্যতিক্রম হয়েছে না, সবার থেকে একটু আলাদা না। তো আমি এই বেচারিকে আমি চাইলে যে কোনো জায়গায় ফিক্সড করতে পারি। ফিক্সড বলতে এই ব্রাউজারের সাপেক্ষে আমি এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। তো আমি বললাম যে তোমার পজিশন ফিক্সড, তোমার পজিশন হবে হচ্ছে ফিক্সড। তো যখন ফিক্সড বলছি দেখেন ও এখানেই আছে, যায় না, এই কথা এখানেই আছে। আমি বললাম যে ঠিক আছে ফিক্সড, তুমি চলে যাবে হচ্ছে টপে, টপ 0, টপ বলতে টপ 0 রাইট 20 পিক্সেল, কোথায় আসছে টপের 20 পিক্সেল। আমি 0 বলে একবার বরাবর আসতো, মানে 0 না না, ফিক্সডের কারণে তো আমি তাকে সরাইতে পারতেছি, ও তো এখানে ছিল, আর জায়গা এখানে, আর জায়গা ছিল এখানে। আমি বলছি তুমি টপ সাইডে চলে যাওয়া, ওখানে 0 আর রাইটে কত 0, তার মানে সে কোন চলে এই কর্নারে চলে আসছে না। তার মানে এবং এটা ফিক্সড করার কারণে কি হবে জানেন, আপনি যত এলিমেন্ট এখানে নড়াচড়া করেন, আপনি সরান, কোনো এলিমেন্ট আর ও ওখানে থাকবে, মানে এখানে পে ধরেন বুঝাই দিই, দেখেন এই যে আমি এই যে চাকা ঘোরাচ্ছি না, দেখেন ওই বেচারি নড়াচড়া করে, আপনি ছোট করেন বড় করেন ব্রাউজার ক্লোজ যেখানে নিয়ে যান দেখেন ওই কর্নারেই থাকবে, আর তাকে আমি ওই জায়গায় ফিক্সড করে দিছি। মানে ফিক্সড মানে সবাই নড়তেছে, দেখেন ওই জায়গা থেকে নড়বে না, ওই জায়গায় কি হয়েছে ব্রাউজারের সাপেক্ষে ফিক্সড হয়ে গেছে ওখানে। এইটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়, আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন একটা স্ক্রল বাটন থাকে, ক্লিক করলে উপরে চলে যায়। তার মানে আমি যদি ওই জিনিস বানাইতে চাই, এখানে দেখেন এখানে ডট স্ক্রল, মানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, স্ক্রল টপ, ওকে। তো স্ক্রল টপের এখানে আমরা চাইলে আইকন নিতে পারি, ওই যে আমাদের আইকন পাওয়া যায়, আমি যেটা যেহেতু নেটের স্পিড কম আমরা আইকনের ব্যবহারটা শিখব। ইমেজ আসে এই ধরনের সিন আইকন থাকে না, ক্লিক করলে উপরে নিয়ে চলে যায়। তো ধরেন আমরা এরকম একটা আইকন নিলাম, কথার কথা এখান থেকে একটা ইমেজ নিতে পারি, আমরা আইকন ইউজ করবো। এটাকে যদি সেভ দেই,
তো আমি যেখানে কাজ করতেছি আজকে এখানে আসলাম, আইএমজি ফোল্ডার নেব, আইএমজির ভিতরে এটাকে আমি সেভ দিলাম, আরও নাম দিলাম এটা। তো এখন ধরেন এটার ভিতরে আমি আইএমজি ট্যাগ দিলাম, আইএমজি স্ল্যাশ। আমি যদি এখন আমার বডিতে আসি, আসছে না এটা? তো এটা তো বিশাল একটা ইমেজ, কারণ হচ্ছে এত বড় সাইজ ইমেজ নিয়ে আসছে। আমরা আসলে আলটিমেটলি এখানে আইকন নিয়ে আসতে পারতাম, ইমেজ আমরা আইকন লাইব্রেরি তো এখন শিখি নাই, শিখছি। ধরেন এখানে আমি আপাতত এই একটা চিহ্ন রাখলাম, এটা একটা স্প্যান ট্যাগ দিয়ে এটা রাখলাম, আসছে এই যে, বাট বড় ছোট দেখা যাচ্ছে নাকি? এই যে আন্ডারলাইন, অ্যাঙ্কর ট্যাগ দেওয়াতে কি আসছে? আন্ডারলাইন আসছে নাকি? অ্যাঙ্কর ট্যাগের কারণে এখানে আমরা হ্যাশ দিয়ে রাখি। তাহলে একটা কাজ করি, আমরা আমাদের এখানে বলে রাখি যে অ্যাঙ্কর ট্যাগ নামে কোনো ট্যাগ আছে, তার ট্যাগ ডেকোরেশন কি করবা? নাম করে দেবা, ট্যাগ ডেকোরেশন। মানে বডিতে কোথায় যদি নেই একবার নাম করে রাখবো, ওই যে মার্জিন জিরোর মতো করে ডিফল্ট অবস্থা। এখন এই যে এটা আসছে, তো ধরেন এটাকে আমি লাইভে কাজ করি। এই যে এই প্যারাগ্রাফের নাম কি দিছি? স্ক্রল টপ। তাহলে এটার একটা হাইট উইথ দিই, প্রথমে দিলাম হচ্ছে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ এই যে ডিসপ্লে ইনলাইন ট্যাগ, তো ডিসপ্লে ইনলাইন ব্লক করবো। ইনলাইন কী করবো আগে? না হলে যে প্যাডিং ঠিক মতো পাবে না, আমি লাইন এলিমেন্টে প্যাডিং দিতে গেলে ব্লক করলাম। হাইট দিলাম হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ড, তারপরে হাইট 50 পিক্সেল, উইথ 50 পিক্সেল। জায়গা বড় দেখেন তো, এই যে এটা। আর এটার ভিতর যে লেখা আইকন আছে, কালার হ্যাশ এফেক্ট ফন্ট সাইজ 30 পিক্সেল, বড় হয়েছে না? 32 পিক্সেল বললাম। বাট এটা এখন কোথায় আছে? একবার এই কর্নার আছে না? একবারে কর্নার আছে। এখন এটার ভিতরে যে এই যে আইকন কিন্তু আলাদা একটা আইকন না, স্প্যান ট্যাগ তো নাকি? এখন এটাকে মাঝখানে আনতে হবে। কি করতে হবে বলেন তো আপনারা? মাঝখানে আনতে হবে। প্যাডিং তো জায়গা ছাড়া যাবে ভাই, মাঝখানে আনতে গেলে কি করতে হবে? তাও তো না, মার্জিন হলে তো পুরো ডিপ সরে আসবে। টেক্সট সেলেক্ট করতে পারি, টেক্সট সেলেক্ট সেন্টার। বাট সেন্টার হলে তো ভার্টিক্যাল, হরিজন্টাল সেন্টার হলো, ভার্টিক্যাল সেন্টার হয়েছে মানে এটাকে একবার মিডিল আছে, মানে এইভাবে সেন্টার হয়েছে, ডানে বামে সেন্টার হয়েছে, কিন্তু উপরে নিচে সেন্টার হয়েছে। এখন উপরে নিচে আমি এটাকে কেমনে নিয়ে আসবো? আপনি আর বলতে পারেন যে স্যার তাহলে মার্জিন টপের থেকে একটু নামাই দিই। না ওইভাবে হবে না, তো টপ বাদে মার্জিন টপ করে নামাইতে পারেন। কতটুকু নামাইলে সেন্টার হবে আপনি জানেন? না না হবে না। তাহলে এটার একটা ওয়ে আছে, লাইন হাইট শিখতে কত বলছিলাম? লাইন হাইট শিখছিলাম। লাইন হাইট বলতে যে আমার হাইট কত আছে 50, যেহেতু এই এ ট্যাগের ভিতরে কয়টা? একটাই তো স্প্যান আছে। যদি দুইটা থাকতো তাহলে আমি লাইন হাইট ইউজ করতে পারবো না। দুইটা এলিমেন্ট থাকলে লাইন হাইট ইউজ করতে পারবো। আমি তো আসতে একটা আপাতত লাইন হাইট দিলাম হচ্ছে 50। দেখেন এখন কিন্তু সেন্টার আছে, মানে এই যে হাইট আর লাইন হাইট সমান হলে অটোমেটিক সেন্টার আসবে। তো এইটা আমরা আইকন নিয়ে অ্যাড করতেছি। এই হচ্ছে মোটামুটি ডিজাইন করা। আমি কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। এখন এই যে আইটেমটা, এটাকে আমি সুন্দর গোল বানাইতে পারি না? বর্ডার রেডিয়াস দিতে পারি। তাহলে বললাম যে তোমার বর্ডার রেডিয়াস, সার্কেল করতে গেলে কি করতে হবে বলেন তো? এটা বলতে পারেন বর্ডার রেডিয়াস এক গোল বানাইতে হবে, সার্কেল গোল বানাইতে হবে। বর্ডার রেডিয়াস 50%, এই 50% বললে, আর যদি 10 পিক্সেল বললে তাহলে একবারে রাউন্ড হবে না। আর যদি 50% বলে দেখেন এই দেখেন একবারে সার্কেল। আর এই আইকনের এটা চিহ্নটা যে লম্বা হওয়ার কারণ হচ্ছে আমি যে চিহ্নটা দিচ্ছি এটা আসলে লম্বা না, মাঝখানে মনে হচ্ছে। আমরা যদি আইকন লাইব্রেরিজ করি, তো আপনাদের আইকন লাইব্রেরিজ হলে অনেক লাইব্রেরি পাওয়া যায়। আপাতত আইকন লাইব্রেরি আপনার একটু নাম বলতে থাকেন, ডেটবোর্ড স্টার, তারপরে বক্সি আইকন, তারপরে হচ্ছে রিমিক্স আইকন, অনেক আইকন লাইব্রেরি শেষ। তারপরে হচ্ছে ফন্ট অপশনের নাম তো অনেকেই শুনছেন, ফন্ট অপশন এটা তো সব। বাট ফন্ট অপশন এখন ম্যাক্সিমাম প্রিমিয়াম করছে, তো ফন্ট অপশন আমরা ইউজ করি না, আগে ইউজ করতাম। এরপরে ট্যাবলার আইকন আমি এটা ইউজ করি এখন রিসেন্টলি। এটা মোটামুটি অনেক, তো মোটামুটি এই কটা লাইব্রেরি জানলে সহজেই কাজগুলো করা যায়। এই চিহ্নগুলো এখানে এই আইকনটা রাখতে পারে।
আরেকটা লাইব্রেরি আছে, 25 টাকার আরেকটা লাইব্রেরি আছে এখানে। 25 টাকার লাইব্রেরি আছে, বক্সে আইকন আছে, রিমিক্স আইকন আছে, কন্ট্রোসম আছে, ট্যাবলার আইকন আছে। এগুলো না পারলে আমি দিয়ে দেবো, ধরেন এখান থেকে যেমন এখানে 5,000 উপর লাইব্রেরি আছে, এটার অবস্থা খারাপ আছে। এটা লোড হতে থাকে, আমি যেখানে আসি। তো এই যে আইকনটা, এখন এটাকে আমি ফিক্সড করবো কোথায়? এই রাইট কর্নার ফিক্সড করবো, কোথায় করবো? রাইট কর্নারে। তাহলে কি করতে হবে? এটা বলে দেন, বলেন। এটাকে আমি কি করবো? পজিশন, এই যে এখানে কি বলবো? পজিশন ফিক্সড, পজিশন কি পজিশন ফিক্সড করার সাথে সাথে এটা নাই হয়ে গেল। তাহলে যখনই ফিক্সড বলছি এই বাসারে কিন্তু নাই হয়ে গেল। তার মধ্যে ফিক্সড বলছেন, আমি কোথায় ফিক্সড হবে সেটা তো বলেন না। রাইট হবে, টপে হবে না বটম বলেন, এটা না বলা বলতে কিছু আর দেখা দেবে না। তাহলে বলতে হবে যে তুমি রাইট 30 পিক্সেল, বটম 30 পিক্সেল আছে। তাকে বললাম যে তোমার পজিশন ফিক্সড, কোথায় ফিক্সড? তুমি রাইট সাইড থেকে 20 পিক্সেল একটু সরে আসবা আর বটম থেকে একটু উপরে উঠবা 30 পিক্সেল। বুঝতে পারছো কনসেপ্ট? এবং এই জিনিসটা এখানেই সবাই নড়াচড়া করলেও কিন্তু আর নড়বে না। আপনি ব্রাউজার ছোট করেন, বড় করেন, ক্লোজ করেন, যাই করেন না কেন, ও কিন্তু এখানে কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল। এখন এই জিনিসটা এটা হাইড হবে, শো হবে, এটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। তো অনেক ওয়েবসাইটে কি হয়, আমরা এই অবস্থায় থাকে, বাট দেখবেন ডিফল্ট নাই, যখন একটু নিচে নামি তখন আস্তে করে নিচে থেকে ওঠে, আবার যখন উপরে চলে যায় হাইড হয়ে যায়। এইটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে, মানে এটাকে হাইড করা, শো করার জন্য জাভাস্ক্রিপ্ট ছাড়া এটা হবে না। ক্লিক করলে আপনি কাজ করবেন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলে উপরে যাবে, সেটার জন্য তো উপরে আবার আইডি ধরে দিতে হবে। এই যে এখানে হ্যাশ দিছি না, ধরেন এখানে আমি প্যারেন্টের আইডি দিয়েছিলাম, এখানে হোম, এখানে যদি ধরেন আইডি ইউজ করি, আইডি হোম, তাহলে এখানে আমাকে আইডি ধরে দিতে হবে। তাহলে এটা পজিশন হবে কি? পজিশন হচ্ছে ফিক্সড। আর কোথায় ফিক্সড হবে? রাইট 30 পিক্সেল, বটম থেকে আমরা 40 পিক্সেল দিলাম, একটু উপরে থাকলো। ওকে, তাহলে এখানে এই যে এই আইডিটাকে আমি এই যে হোম নামে যে আইডিটা এখানে তৈরি করলাম উপরে, তাহলে এখানে আমি হ্যাশের ভিতরে এটা ধরে দিলাম। এখন যেটা হবে যে কেউ যদি এটাতে ক্লিক করে, এ হচ্ছে আমার শুরু, হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন এখানে আমার কন্টেন্ট তো কম, পেজে কি কন্টেন্ট কম না, এই জন্য এরকম দেখাচ্ছে। আমি এই যে প্যারাগ্রাফটাকে এখানে কিছু ডিপ নেই, ডিপ বা এয়ার কন্টেনার আর্টিকেল নামে একটা ডিপ নিলাম, আর্টিকেলের ভিতরে একটা H2 লরেন, একটা প্যারাগ্রাফ, এরকম থাকতে পারে, 20টা আর্টিকেল থাকতে পারে, তার কথা ইমেজও থাকতে পারে। এই হচ্ছে আপনার আর্টিকেল। এই যে স্ক্রলিং করলাম না, তার নিচে আসলাম, এই যে ক্লিক করলাম, উপরে চলে গেছে। আমি আবার আসলাম, বাট এই যাওয়ার প্রসেসটা খুব দ্রুত, ধপ করে চলে যাচ্ছে না, ক্লিক করার সাথে সাথে, এখানে ক্লিক করার সাথে সাথে উপরে যাচ্ছে। তাহলে এইটাকে একটু স্মুথ করা যায়। আর এটা হাইট যেমন এই অবস্থা থাকবে না, যখন নিচে নামবো তখন এটা ভেসে উঠবে। এটার জন্য যে করে লাগবে, জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, হাইট শো করতে হয় না, জাভাস্ক্রিপ্ট তো শিখাই নাই, আলটিমেটলি ওই কোড লিখলে এখন আপনার মাথায় ঢুকবে না। তো যখন প্রজেক্টে কাজ করবো, তখন এখানে কাজ করবো, তখন এটা হাইট শো করে দেখাবো। আপাতত পজিশন ধরে কি করতে হবে, যে কোনো এলিমেন্টে ডানে বামে টপ বটম যে কোনো জায়গায় সরাতে পারে, এটা তো বুঝতে পারছি নাকি? যে পজিশন ফিক্সড বললাম, শুধু এই বাটন না, যে কোনো জিনিসের, যে কোনো একটা এলিমেন্টে আমি একটা ইমেজে চাইলেও কি রাইট কর্নারে নিয়ে যেতে পারি, পজিশন ফিক্সড করতে পারি। হ্যাঁ, কোন একটা এলিমেন্টে ফিক্সড করলে আমি ব্রাউজারের সাপেক্ষে ডানে বামে টপ বটম লেফট রাইটে সরাইতে পারি, এটা হলো মূল। এবং সেই জিনিসটা কি ওখানেই ফিক্সড হয়ে থাকবে, যে আমি যেখানে ফিক্সড করবো সেখানে ফিক্সড হবে। সেটা একটা ইমেজ হতে পারতো, এখানে কোনো ব্যাপার না, ইমেজ দেখো আমি এখানে ফিক্সড করতে পারতাম। যেমন প্যারাগ্রাফে যে কর্নার নিয়ে চলে গেছে, বুঝছেন? আমি এটি যদি বলি এখানে আসে তাহলে এখানে আসবে। যেমন প্যারাগ্রাফে কি বলছিলাম, রাইট 0, আমি যদি বলি হচ্ছে টপ 0 লেফট 0, তাহলে কি আসবে? সে কিন্তু এখন এই কর্নারে চলে আসছে, দেখছেন? টপের 0 আর কি লেফট 0, তাহলে এই কর্নারে থাকবে। এই আর কি, এই বিষয়গুলো একটু মাথায় রাখলে হবে। তাহলে ফিক্সডের ব্যাপার বুঝছি আমি, ফিক্সডের ব্যাপারটা বুঝলেই হবে, আর কিছু দরকার নেই। ওকে, আচ্ছা, কন্ট্রোল ওয়াই,
তাহলে এই যে ক্লিক করলে উপরে যাচ্ছে, এখন এই যে ক্লিক করলে দেখেন এই যে ক্লিক করে ধপ করে চলে যাচ্ছে। এটাকে একটু স্মুথ করা যায়। এটা স্মুথ করার জন্য HTML এর একটা একটা প্রপার্টি আছে এখানে, আপনি বলবেন HTML কি বললাম, এখানে স্ক্রল বিহেভিয়ার নামে একটা প্রপার্টি, স্ক্রল বিহেভিয়ার স্মুথ কি বললাম, HTML নামে যে ট্যাগ, HTML মানে কি পুরাটাই তো HTML এর ভিতরে আছে, বাউন্ডারি আমাদের রুট এলিমেন্ট কোনটা, HTML এর রুট এলিমেন্ট তো এটা নাকি আমাদের ওয়েব পেজের, এটা তো রুট এলিমেন্ট। তো বললাম যে HTML এর ভিতরে কোনো জায়গায় যদি ক্লিক করে তাহলে এটার ভিতরে স্ক্রল বিহেভিয়ারটা কি হবে, স্মুথ হবে, স্ক্রল বিহেভিয়ারটা স্মুথ। এখন দেখেন আমি যদি এটাকে একটু নিয়ে আসি, এখানে আসলাম, নিচে আসি, এই দেখেন আগে থেকে স্মুথ হয়েছে না, আগে তো একবারে চলে যেত, এখন কিন্তু এই যে ক্লিক করলে এই দেখেন স্মুথ, এই যে ক্লিক করলে হ্যাঁ, সেটার জন্য একটা সাইড আছে pl_pg.r, হ্যাঁ এখানে এসে যদি পেস্ট করি আমি, তাহলে এটা ডিফল্ট বিহেভিয়ারটা হচ্ছে ব্রাউজার সাপোর্টের জন্য ব্রাউজারে কিছু প্রিফিক্স ইউজ করতে হয়, যেমন ব্রাউজারে যেমন আমরা ক্রোম ইউজ করি তাই না, গুগল ক্রোম আছে, ফায়ারফক্স আছে, তারপরে কি কি আছে, মাইক্রোসফট এজ ব্রাউজার আছে, অপেরা মিনি আছে, এরকম অনেক ব্রাউজার আছে না। আপনারা তো ক্রোম অথবা ফায়ারফক্স দুইটাই চিনেন, মাইক্রোসফটের সাথে আগে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল, এখন তো এজ ব্রাউজার ইউজ হয়। তো সিএসএস সব ব্রাউজার সব প্রপার্টি ঠিকমতো সাপোর্ট করার জন্য কিছু প্রিফিক্স ইউজ করতে হয়। সেই প্রিফিক্সগুলো কি সেটা একটু জানতে হবে, যে কোন, আবার সব প্রপার্টি লাগে না, কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে এটা ব্রাউজার ডিপেন্ডেন্ট থাকে, সেটা সাপোর্টের জন্য এই আমার এই প্রপার্টির সামনে কিছু জিনিস বলতে হয়। এই জিনিসগুলো আমি কি বলতে হয় আমি সেটা আমি হয়তো জানি না, তখন আমরা যেটা করি এই কোডটা নিয়ে এখানে পেস্ট করলে আমাকে বলে দেবে যে কি কি দিতে হবে। এটা লোড নিচ্ছেন, নিতে থাক, নেটের অবস্থা খুবই বাজে আসছে। এই যে আমরা এই যে এই পেজটা যদি দেখা যাচ্ছে, এটা দেখাবো, প্রোডাক্টের উপর মাউস দিলে দেখেন এটা আসতেছে, আবার ক্লিক করলে এটা পরে আসতেছে, বাট হওয়ার ডিফল্ট অবস্থায় কিন্তু নাই, প্রোডাক্টের শুধু ছবি দেখাচ্ছে, যখন মাউস নিচ্ছি প্রোডাক্টের নাম আসলো, এটা ডিসক্রিপশন, এখানে হচ্ছে তার মানে ইমেজ জুম করা একটা লিঙ্ক সব দেওয়া আছে। এই দেখেন এই ডিজাইন করতে গেলে আমাকে যে এখন একটু পর পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউটটা বোঝাবো আমি, এটার জন্য এটা দেখাইছিলাম। আচ্ছা লোড নিতে থাক। আচ্ছা বুটস্ট্র্যাপ আইকন আমরা এটা ইউজ করতে পারি, আইকনগুলো যে লোড দিচ্ছে, আপনার এই লাইব্রেরিগুলো কীভাবে ইউজ করতে হয়, এই যে ইউজার স্পেস দেওয়া আছে, ইউজ করতে গেলে এখানে ডাউনলোড করতে হবে, ফন্ট পছন্দ আছে, ট্যাবলার আইকন এটা নেটে পাচ্ছে না। আচ্ছা লোড হতে থাকে, তাহলে আমরা এই যে আপাতত এটাতেই চালাচ্ছি না, এটাতে চালাচ্ছি। তাহলে স্ক্রল বিহেভিয়ারটা এখানে শিখলাম, তাহলে কয়টা শিখলাম আমি, স্ট্যাটিক আর ফিক্সড বুঝলাম, কি বললাম, স্ট্যাটিক আর ফিক্সড বুঝলাম, ওকে। আর তাহলে প্যারাগ্রাফের এটা বাদ দিলাম, যেহেতু স্ট্যাটিক এটা বুঝছি, এর নিচের যে প্যারাগ্রাফ ছিল এই যে এটা বাদ দিলাম, এটা লাগবে না, এটা বাদ দিলাম। তাহলে এখানে প্যারা যেটা ছিল প্যারাটা বাদ দিয়ে দিই, ফিক্সড এটা বাদ দিলাম, কারণ আমরা এটাতে আমাদের কি ফিক্সড পজিশন ইউজ করলাম না, ইউজ ফিক্সড পজিশন, মানে এই যে আমরা এটার ক্ষেত্রে কি ইউজ করলাম, ফিক্সড পজিশন ইউজ করছি। হ্যাঁ এই যে প্রপার্টিগুলো আপনারা কিন্তু প্রতিদিন এগুলোই লিখবেন, কি ইউজ করছে, এখন আমার প্রয়োজনে লিখছেন ডিসপ্লে ইনলাইন করলাম, কারণ হচ্ছে ইনলাইন ব্লক করলাম, কারণ এটা হচ্ছে এ ট্যাগ, এটা কি ছিল অ্যাঙ্কর ট্যাগ ছিল না, এই যে অ্যাঙ্কর ট্যাগ তো এটা, এই জন্য আমরা কি করলাম, এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম, ওয়েট দিছি, কালার, ফন্ট সাইজ, টেক্সট লাইন, লাইন হাইট, বর্ডার রেডিয়াস, এখানে আমি এটাকে আরও সুন্দরভাবে মাঝখানে আনতে পারি, সেটার জন্য সিএসএস ফ্লেক্স লাগবে, তো আমি ফ্লেক্স এখন যাচ্ছি না, আমরা আগামী ক্লাসে শিখবো ফ্লেক্স। তো এখন যে বোঝার বিষয়, তাহলে দুইটা শিখলাম, তিনটার মধ্যে আমার কোনটা কোনটা হলো, স্ট্যাটিক হলো, কোথায় ছিলাম আমি, এটা মুছে দিলাম। আচ্ছা আমরা স্ট্যাটিক শিখলাম নাকি, তারপরে শিখলাম কি, আমি আসবো হচ্ছে এখন স্টিকিটাতে আসবো, স্টিকি আসবো, হোয়াট ইজ স্টিকি। তো স্টিকি নিয়ে কাজ করার জন্য আমি যে কাজটা করবো, আমি মেনুটা বানায় ফেলাই দিই, আর বাটন যেটা ছিল বাটন আমার লাগবে না, বাটন আমি ফেলাই দিই। এখানে আমরা এই যে উপরে ন্যাপ বারটা একটু সুন্দর করে বানাই, তো ন্যাপ বার তৈরি করার জন্য আমি এখানে একটা ন্যাপ বার বানাবো, ন্যাপ ন্যাপ বার বা মেনু যেটাই বলেন, আমরা ন্যাপই বলি আর কি, ন্যাপ বার, ন্যাপ বার স্টার্ট, ন্যাপ বার কি, এই কোড ব্লকের ভিতরে, তাহলে এখানে আমি নিলাম হচ্ছে
ন্যাব নামে একটা ট্যাগ আছে, এটার ভিতর নিলাম হচ্ছে কন্টেনার। কেন নিলাম বলেন তো, আমার যে বোঝাচ্ছে এটা কন্টেনার তো মাঝখানে আসবে নাকি। এরপর এটার ভিতরে হচ্ছে ইউএল এলআই, এলআইয়ের ভিতরে কি থাকবে এ। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে হোম, এরপরে কি থাকবে এলআই অ্যাবাউট, তারপরে হচ্ছে সার্ভিস, এরপরে হচ্ছে এরকম কয়েকটা আইটেম রাখি আর কি, কন্ট্রাক্ট, তারপরে হচ্ছে আরেকটা আইটেম নেই, সেটা হচ্ছে তার এখানে ব্লক, প্রোডাক্ট। আচ্ছা, এই হচ্ছে আপনার মেনু বার নাকি। এই যে কন্টেনার নেওয়াতে কি হলো, মাঝখানে আসলো না। আচ্ছা, আমাদের এই লরেন কোনটা আসলো, ওই যে এটা কন্টেনার বাইরে আছে, এই জন্য এইটা একটু বাতাতে, এই আর কি। আপনি চাইলে এখানে ব্যানার নামে ব্যানার স্টার্ট, ব্যানার ইন, এখানে আমি চাইলে কি করতে পারি, একটা ব্যানার নিতে পারি না, ডিপ ক্লাস ব্যানার, হ্যাঁ। আর এটার ভিতরে কন্টেনার, কন্টেনার ভিতরে ব্যানার কন্টেন্ট, এখানে আমি একটা এসন নিলাম, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ধরেন 14, আর কি থাকে, একটা লিঙ্ক থাকে নাকি, গেট স্টার্টেড, ওকে। এই আসছে, বাট এটার পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে কি সুন্দর হতো না। তো আমরা ইমেজ নিয়ে আসি, গত ক্লাসের এখান থেকে একটা ইমেজ আপাতত দিয়ে দিই, যা শিখছি এটা রিপিট করতে থাকি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমাদের গত ক্লাসে ইমেজ ছিল এখানে, না যেটা আছে কপি করলাম, এখানে দিয়ে দিই। তো ব্যানারে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে গেলে কি করতে হবে, এই ব্যানারটাকে ধরতে হবে, প্যারা লাগতেছে না, এটা সব ফলাই দেই, কন্টেনার থাকলো ডট ব্যানার, ব্যানারের পেজে ইউআরএল img স্ল্যাশ, তাহলে কি আসবে, ব্যানারে ইমেজ চলে আসছে না। তারপরে ব্যানারের ভিতর কি আছে, কন্টেন্ট আছে, ইমেজ যদি আসে তাহলে এখানে কি করবো, নো রিপিট, পজিশন কি সেন্টার সেন্টার, সাইজ হবে কি কভার, এক লাইন হয়ে গেল। আর ব্যানারের কন্টেন্ট ওই যে টপ বটম লেফট রাইট, ব্যানার কন্টেন্টের ভিতরে আমরা প্যাডিং ইউজ করি, এই তো জায়গা ছাড়ছে। আচ্ছা, মানে আপাতত জাস্ট আমি ন্যাপ বার, স্টিকি ন্যাপ বোঝানোর জন্য এটা করতেছি, কারণ ন্যাপ বারটা তো স্টিকি থাকতে হবে, এই জন্য বললাম। আচ্ছা, তাহলে ন্যাপ বারটা বানায় ফেলা দিই, এই মেনু বারটা এখন বানাই। তাহলে ন্যাপ বারের জন্য এই যে ন্যাপ, তাহলে এখানে এখানে হচ্ছে, এখানে কমেন্ট করবেন ন্যাপ বার সিএসএস, আর এটা হচ্ছে ব্যানার সিএসএস নিচের টুকা। আচ্ছা, তো ন্যাবের ভিতরে প্রথমে যে ন্যাব নামে যে ট্যাগটা আছে এনএভি, হ্যাঁ, এইটার আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ধরুন পেজে দিলাম গ্রে কালার, তাহলে কি পুরাটা ডার্ক হয়ে গেল, কথার কথা, হ্যাঁ। ডার্ক তো দেখতে পাচ্ছেন, আমরা অন্য একটা কালার দিই বোঝার জন্য, আপাতত অন্য একটা কালার দিই, পরে আমরা এটা ম্যানেজ করব। এখন তো দেখা যায় নাকি, বাট এটা দেখা যাচ্ছে না, কিছুটা দেখা যাচ্ছে, ওকে। আমরা চাইলে গ্রে কালারটা আসলে বেশি ইউজ করি মেনুর জন্য, এত হালকা, এই তো ঠিক আছে। আচ্ছা, তো এই যে কন্টেনারের ভিতরে রাখাতে কি হলো, আমার এই লাইনগুলো মাঝখানে থাকলো, আর ন্যাপ বাটাই দেখেন, ন্যাপ বারের ভিতরে ন্যাবের ভিতরে কন্টেনার নিচ্ছি কিন্তু আমি, তার মানে কি ন্যাব হচ্ছে পুরো জায়গাটা, এই পুরো জায়গা এখান থেকে পুরোটা ন্যাব, আর কন্টেনার শুরু হয়েছে কি এখান থেকে, দেখেন সব কন্টেনার, এই যে কন্টেনার বলা থেকে সবার অ্যালাইনমেন্ট সমান হবে এখন, বুঝতে পারছো বিষয়টা। এই তাহলে এখন এই যে এটার ভিতরে কি আছে, আমি চাইলে
এটা একটা ক্লাস দিতে পারি, ক্লাস না দিলেও হবে, মেনু দিতে পারেন আপনি। তাহলে এখানে বলেন ইউএলের নাম কি হয়ে গেল, মেনু হয়ে গেল না? ইউএলের নামটা তো এখন মেনু নাকি? মেনুর ভিতর কি আছে? এলআই আছে, এলআইয়ের ভিতর কি আছে? এ আছে, এর ভিতর আবার কি হবে, হোভার হবে নাকি? মোটামুটি ধরতে তো পারছে এতটুকু। এখন প্রথম কাজ কি, এই ইউএল এর লিস্ট বাদ দেওয়া নাকি? তাহলে এটা নাম কি, ইউএল এর পরিবর্তে নাম তো দিচ্ছে কি মেনু। তাহলে কি করতে হবে এটাকে, লিস্ট স্টাইল না, এই যে নাম হয়ে গেছে, দেখছেন? আর কি থেকে বাই ডিফল্ট কিন্তু মার্জিন যায় না স্যার, মার্জিন কি করতে হবে? তাহলে এটার আমরা করবো মার্জিন 0, আন্ডারলাইন আছে দেখা যাচ্ছে না, ও আন্ডারলাইন ওই যে উপরে এ ট্যাগের দেখতে নাম করে রাখছে। আমরা এই যে এখানে এ আসলে টেকনিশন আসবে না, আগে করে রাখছিলাম, বুঝতে পারছো বিষয়টা? এখন কি করলাম, ম্যানুর এই যে এখন কিন্তু দেখেন এই যে কন্টেন্টটা বরাবর আছে, দেখেন সবাই বরাবর। আচ্ছা এটা যদি স্ট্যাটিকের কারণে যে মার্জিন লেফট দিয়ে রাখছিলাম, বাট এটা দেখেন বরাবর আছে না, এই দেখেন সবাই বরাবর আছে। আপনি চাইলে এটাও বরাবর, এটা টেক্সচারে সেন্টার করতে মাঝখানে আছে, নাহলে এটাও কি এই বরাবরই। তাহলে এখন এটা মোটামুটি আসছে। এখন এই মেনু তার এটা ভার্টিক্যাল মেনু, আমার দরকার কি হরিজন্টাল মেনু। কথার কথাই আমার যেমন এরকম মেনু দরকার, এরকম মেনু লাগবে তাই না, এরকম একটা হরিজন্টাল লাগবে, আর ভার্টিক্যাল আছে। আচ্ছা তাহলে এখন কি করতে হবে, দুইটা হয়ে আছে, আমি এলাই কি করতে পারি, এখানে এই যে ফ্লোটের ব্যবহারটা আমি একটু বলবো এখন, যদিও ফ্লোট এখন ব্যবহার হয় না, এই ফ্লোট এটাতে করতে পারি, আবার এটা ছাড়াও করতে পারি। ফ্লোট মানে হচ্ছে সিএসএস ফ্লোট প্রপার্টি স্পেসিফাই ওয়েদার এ বক্স শুড বি ফ্লোট মার্জিন। তার মানে যখন এই ব্লক এলিমেন্ট একটা এলিমেন্টকে নিচে যারা থাকে, এটা কি আছে নিচে আছে না, এত যে ডানে বামে সরাতে গেলে আমি কি করতে হবে, ফ্লোট স্কুলে ঝামেলা আছে। এখানে যদি বলি ফ্লোট লেফট, তাহলে দেখবেন যে অলরেডি, কিন্তু সমস্যা হচ্ছে আমার দেখেন ব্যাকগ্রাউন্ড ম্যাপ করে ব্যাকগ্রাউন্ড হারাই গেছে, ইমেজ কি হয়েছে, ইমেজ ভিতরে ব্যানার কিন্তু উপরে চলে গেছে। আচ্ছা ফ্লোটের কাজটা হচ্ছে ডানে অথবা বামে সরানো যায়। ধরেন আমার দুইটা এলিমেন্ট আমি যদি বুঝাই যে আমার এই দুইটা হাত এটা আর এটা পাশাপাশি আছে, তো যখন আমি একটাকে বামে সরাই নিলাম, তার ডানেরটা তো উপরে জায়গা আছে, রাইট সাইড জায়গা ছেড়ে দিবে না, মানে আর কি কেমনে বোঝাই, ধরেন আমি একটা পেন্সিল ধরেন আমার এই হচ্ছে বক্স, এটা একটা এরিয়া, এটা পেজ, আর পেজের মধ্যে এরকম দুইটা বাক্স আছে পাশাপাশি। হ্যাঁ তো এই দুইটাই তো ব্লক, সমান হোক কথা বড় ছোট কোনো সমস্যা, এই দুইটাই এই পুরোটা হচ্ছে একটা বাউন্ডারি, এটাও জায়গা নিচ্ছে এটাও জায়গা নিচ্ছে, বাট দুইটাই তো ব্লক এলিমেন্ট, আলটিমেটলি এটা এইভাবে আছে, কোনভাবে আছে, এইভাবে আছে, কারণ হচ্ছে এটা ব্লক এলিমেন্ট, এতে এখানে জায়গা আছে না। আমরা যখন একটা প্যারাগ্রাফ নেই, ডিপ নেই, এইচ ওয়ান নেই, সেটা কি পাশাপাশি আছে না নিচে আসে, ডিপ এইচ ওয়ান প্যারাগ্রাফ কি সব নিচে আসে না, কেন আসে, কারণ ব্লক এলিমেন্ট তো, মানে ও ডাইনে কাগজ যাইতে দেয় না, এটা তো বুঝছি নাকি। ব্লক এলিমেন্ট মানে ব্লক মানে হচ্ছে পুরো জায়গাটা, মানে রাইট সাইডে জায়গা থাকলে ওটাকে ঢুকতে দেয় না, এটা বুঝতে পারছি। তো ব্লক এলিমেন্ট এলিমেন্টের আগে উঠে আসছে অলরেডি, এটা এইচটিএমএল বলছে যে ব্লক এলিমেন্ট এইচ ওয়ান, হেডিং, প্যারাগ্রাফ, ডিপ, এগুলো সব ব্লক এলিমেন্ট। আবার বি ট্যাগ, ইটালিক ট্যাগ, এই যে হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এ ট্যাগ, বাটন ট্যাগ, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তার ফর্মের মধ্যে ইনপুট ট্যাগ, লেভেল সব ইনলাইন এলিমেন্ট। তো এখন আমি চাচ্ছি যে এই ব্যাসারি বামে সরে আসলে এই ব্যাসারি ডানে যাবে। এখন এই ডানে বামে সরাতে গেলে কি করতে হবে, আমি বাম এটা যদি এক হয়, আমি বললাম যে তুমি বাম সাইডে সরে আসো, তোমার ফ্লোট লেফটে দিলাম, যখন একে লেফটে বলবো তখন এই ব্যাসারি এখানে কি খালি হয়ে গেল জায়গা, হ্যাঁ তখন এটা এখানে চলে যাবে। তো যখন এখানে যাবে এর নিচে যদি আবার কেউ থাকে, তখন কি হয় জানেন, এই দুইটা ভাসমান অবস্থায় থাকে, যখন ওকে সরাই দিছি তারপর এই রাইট সাইড যখন ফাঁকা হয়ে গেছে, সবাই এখন রাইট কর্নারে ঢোকার ট্রাই করছে। তার মানে আমি এটাকে যখন এখানে সরাইছি, এটা এখানে ঢুকবে, নিচের দাও ওই কর্নারে ঢোকার ট্রাই করবে, হ্যাঁ খালি জায়গাটা পূরণ করবে। এখানে ঘটনাটা ওইটাই হচ্ছে, যখন আমি মেনু বামে সরাই দিচ্ছি, এলাই সরাই দিচ্ছি, এলাই ব্লক ছিল, যখন এলাই কিন্তু পাশাপাশি আসছে, এটা পাশাপাশি আসছে, তখন কি করছে, নিচে যারা দিল সবাই রাইট সাইডে ঢুকে পড়ছে, তো রাইট সাইডে যখন ঢুকে পড়ছে তাহলে মেনুর ব্যাকগ্রাউন্ডটা সরাই গেছে। এখন এইটাকে বন্ধ করতে গেলে একটা ওয়ে আছে, ডট আপনি এটা বলছেন, তাহলে প্যারেন্ট, এটা এলাইয়ের প্যারেন্ট কি মেনু না, মানে ইউএল তো নাকি, আমি
তাহলে এখানে এই যে একটা ওভারফ্লো হিডেন লিখছিলেন, ওভারফ্লো হিডেন করে দেন, তাহলে আর সমস্যা নেই। এই দেখেন গেছে এবার। মানে প্যারেন্টেক ওভারফ্লো হিডেন বললাম যে তোমার চাইল্ডের ভিতরে কেউ যদি ডানে বামে সরেও যায়, কিন্তু তোমাকে আমি ওভারফ্লো হিডেন করলাম যাতে অন্য কেউ আর আসতে না পারে, তোমার জায়গা খালি আছে থাক, কিন্তু অন্য কেউ যাতে না আসতে পারে। বুঝতে পারছো বিষয়টা কি? মাথায় ঢুকছে? আনা কঠিন লাগতেছে? সহজ কথায় বলে এই চিত্র দেখলে তো বুঝতে পারে। আমি বললাম যে দুইটা এলিমেন্ট নিচে নিচে আছে, তার মানে এক একটা এলাই এরকম তিনটাও থাকতে পারে, পাঁচটা, আমার এলাই গুণ আছে। যখনই এলাই ব্লকের থেকে কি করলাম, বামে সরাই দিছি, এই নিচের এলিমেন্ট যা আছে সব ডাইন দিয়ে ঢুকে গেছে। বুঝতে পারছি? আমি যদি ডাইনে সরাই তাহলে লেফটটা ঢুকবে। এটা নিয়ম এরকম, প্লটের ব্যাপারটা এরকম। আচ্ছা, তো তখন কি করতে হয়, এই যাদেরকে আমি ফ্লট করছি তার প্যারেন্ট যদি থাকে তাকে বলতে ওভারফ্লো হিডেন, কি বলতে হবে, তাহলে আর নিচেরটা উপরে যাইতে পারবে না। তো আলটিমেটলি আসলে এখন এটা ইউজ করা হয়েছিল ইমেজের ক্ষেত্রে, প্লটটা এখন ইউজ করা হয় না, সচরাচর এটা ইউজ করা হয় না। তো আমি যদি এটা ইউজ করি তাহলে এখানে অবশ্যই প্যারেন্টকে এটা বলতেই হবে, না বললে ওই যে। আচ্ছা, এটা একটা ওয়ে আছে, এটাকে আমি আরেকভাবে করতে পারি। আমি ফ্লোট করলাম না, কথার কথা এটা ফ্লোট করলাম না। এটা ফ্লোট না করলে আমি কী করতে পারি বলেন তো? ডিসপ্লে করতে পারি না? ডিসপ্লে ইনলাইন কী করতে পারি? ডিসপ্লে ইনলাইন করতে পারি, তাহলে তো হবে। হ্যাঁ, পাশাপাশি, তখন কিন্তু নিচে উপরে যাবে না। ফ্লট করলে প্রবলেমটা হয়, ফ্লটে আমি ইউজ এই জন্য করি না, ফ্লটও কি ইমেজের ক্ষেত্রে ইউজ করা যায়। তাহলে এখন কি হলো, ইনলাইন করাতে গেলে এক লাইন আসলো, তাহলে এটা কি নিয়ে উপরে গেছে এখন? যায় না, এই যেখানে। এরপর কি আছে? এল এর পর কি আছে? এ আছে না? এ। তাহলে একে কি করতে হবে এখন বলেন তো আপনারা? তিনবার লেখা হয়ে যাচ্ছে, শিখেছি। এটাকে ডিসপ্লে লাইন আগে ব্লক করতে হবে, তারপরে প্যাডিং দিতে হবে, এরপরে কালার দিতে হবে। দেখেন আসছে মেনু, হয়েছে? মেনু তো হয়ে গেল নাকি? প্যাডিং আমি দিছি কত উপরে বা টপ বটম হচ্ছে, আচ্ছা এখানে বাড়াই দিলাম 16, আর ডানে বামে হচ্ছে 26। হয়েছে? মেনু হয়েছে? এখন এর উপর মাউস মেরে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, কথার কথা। তাহলে হোবারে তাহলে এখানে বিজি আপনি দিতে পারেন আপনার ইচ্ছা, যদি কালো কালার দেন তাহলে কালার দেন, সাদা কালার কি দিবেন বলেন তো? এটা যদি ব্যাকগ্রাউন্ড কালো হলে কালার হবে কি সাদা, হ্যাঁ। এই হয়েছে? এই তো মেনু হয়ে গেল। ফন্টের কালার তো আমি দিছি সাদা কালার, হোবারে ডিফল্ট অবস্থায় কালো, বাট হোবারে যখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে কি সাদা। এবং এই যে হোবার কালার, এই যে হয়েছে মেনু। এবং এই মেনুটা এই যে হোবারটাকে আরেকটু স্মুথ করা যায়, এটা জন্য কি করতে হয় কে বলতে পারবেন? গত ক্লাসে বলছিলাম, মানে স্মুথ মানে একটু সময় নিয়ে আসবে, সেটার জন্য কি করতে হয়? ট্রানজিশন, ট্রানজিশন, এই তো ওনার মনে আছে। তাহলে কাকে বলতে হবে? এক বলতে হবে, এর হোবার করছি না, এক বলতে হবে ট্রানজিশন, যে তোমার কালার চেঞ্জ হবে, একটু সময় নেওয়া হোক। হ্যাঁ, তাহলে আমি এখানে বললাম এই যে আউট, এই দেখেন এখন আস্তে হচ্ছে, এখন স্মুথ হয়ে গেল, হয়েছে? ট্রানজিশন আমি 4 সেকেন্ড 5 সেকেন্ড, এখানে এই যে এটা এগুলো হচ্ছে অপশনাল, এটা বললে এজ ইন আউট, মানে এটা আপনি সরাসরি এটা বললেও হবে, শুধু 0.3 সেকেন্ড বা 4 সেকেন্ড এটা বললে হবে। আর অল এজ ইন আউট মানে ট্রানজিশনে এটার ব্যাপারে ইফেক্ট আছে, মানে এটা ওই আমি কেমন বোঝাই আপনাদেরকে, এটার কিছু ইফেক্ট আছে, মানে ট্রানজিশনে কোথায় শুরু হয় কোথায় শেষ হবে, এরকম কিছু কার্ভ তৈরি হয়, এজ ইন আউট অথবা এজ আউট, এরকম কিছু আছে, আমি দেখাবো পরে আপনার হবারের এই ট্রানজিশনের ইয়েটা পরে। এই তো মোটামুটি সুন্দর হয়েছে না? আচ্ছা, তো আমার তাহলে মেনু তৈরি করে শিখে ফেলালাম। রেসপন্সের হিসাব পরে, রেসপন্সের মেনু এটা তো রেসপন্সে বানাতে হবে, মোবাইলে অন্যরকম আসবে, সেটার জন্য জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। বাট আমরা ইনলাইন মেনু তো বানাতে পারছি নাকি, হরিজন্টাল মেনু। দেখেন এখানে যে মেনুটা ছিল এদের থেকে তো সুন্দর হয়েছে আমারটা। ওকে, এই তো। আর কালার কম্বিনেশন আপনি আপনার মতো করে দেন, আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিবেন, লাইট কালার কোন, সেটা আপনি আপনার মতো বানান, বাট মেনু বানান। আচ্ছা, আমার বোঝার বিষয় হচ্ছে স্টিকি পজিশন, আমি আসলে বোঝানোর জন্য বলছিলাম এইটা, এই স্টিকিটা, হোয়াট ইজ স্টিকি পজিশন। সেটা হচ্ছে এখন আমার এই মেনুর উপরে ধরেন একটা লোগো আছে, কথার কথা। আচ্ছা, এখানে যেটা আসছিল একটু আগে, আচ্ছা এটা, আচ্ছা শেষ করে রাখবো, ওটা পরে দেখাচ্ছি। ধরেন এখানে ধরেন এইটাই আছে, সেভ আছে, আমি এটার লোগো হিসেবে দিলাম। কি লোগো আছে? সেভ, তো সমস্যা।
ট্রানজিশন মানে কোনো একটা ঘটনা ঘটতে সময় নেবে কতটুকু, সেটাই স্থানান্তর। কারণ এখানে আমাদের এখানে ন্যাবের উপরে একটা কাজ করে, এই যে ন্যাবের উপরে আরেকটা কাজ করব আমি, সেটা হচ্ছে এটা হচ্ছে টপ বার স্টার্ট। এখানে আমি একটা কাজ করি, এখানে ধরেন আমার একটা ডিভ আছে হেডারের ভিতরে জাস্ট আপাতত কন্টেনার, এখানে আমি লোগো বসাবো, লোগো ফরম্যাট করে দেই। তো এই তো মানে এখানে একটা লোগো আসবে। আচ্ছা, আমি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে স্টিকি। হ্যাঁ, আমি এই জায়গাতে টপ বারের এখানে একটু প্যাডিং দিয়ে দিই, মেনুর উপরে প্যাডিং ডিসক্রিপশন 0। এই তো, তাহলে এখানে আপনার লোগো আসবে। হ্যাঁ, ওয়েবসাইটের লোগো আসবে। তো দেখেন আমি যখন স্ক্রলিং করতেছি আমার মেনু বলেন সব বলেন সব উঠে যাচ্ছে, মানে আমার মেনু সহকের উপরে উঠে যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমি যখন উপরে যাবো মেনুটা এখানে স্টিক হয়ে যাবে, মানে এই জায়গায় আসলে অটোমেটিক মেনুটা এখানে স্টিক হয়ে যাবে, সেটাকে আমি বলি। মানে মানে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত আসবে, আমি আবার বলি এরকম আসবে। আমি যখন স্ক্রলিং করবো আমার মেনুটা সবসময় এরকমই থাকবে। এখন কি উঠে যাচ্ছে না, মেনু উঠে যাচ্ছে না, বাট আমি চাচ্ছি যখন উপরে যাব মেনুটা যাতে এখানে স্টিক হয়ে যায়, স্টিকি বলা হয়, এটাকে বলা হয় স্টিকি পজিশন। তো আমি জাস্ট এখন এটা বলতে পারি আমার যে ন্যাপ বার আছে, এই যে আমাদের যে ন্যাপ বারটা, এটার পজিশন কি বললাম, পজিশন হচ্ছে স্টিকি। কি বললাম, স্টিকি। কখন স্টিকি হবে, তখন যখন হচ্ছে টপ 0 হয়ে যাবে, টপ 0। তার মানে আমার ন্যাপ বারের উপরে কিন্তু হেডার আছে, কন্টেনার আছে, হেডার আছে, যে কারণে বলতেছি যখন টপ 0 হয়ে যাবে তখন এটা স্টিক হয়ে যাবে। এখন ঘটনাটা কি হচ্ছে দেখেন, বুঝতে পারতেছেন কাহিনী কি হলো? ছবির হিসাব বাদ দেন, আপনি এটা বোঝেন, মেনুটাকে এখানে দেখেন পজিশন কি হয়ে গেল, মেনু কি আর উঠতেছে? মেনুর উপরে যত বেশি থাকে না কেন, মেনু যখনই 0 হয়ে যাবে তখন মানে কি মেনু এখানে ফিক্সডের মতো হলে এটাকে স্টিকি বলতেছি, ফিক্স তো না। কারণ এটার এই যে হেডারে থাকে এখানে ইনফরমেশন, তো আমার এটা কেন করা হচ্ছে, ধরেন মেনু যদি উপরে উঠে যায় ভিজিটর তো বুঝবেন আমার এখানে মেনুতে কী কী আছে, সে এটাতে ক্লিক করবে না এটাতে ক্লিক করবে। তো এটা বোঝার জন্য মেনুটা যাতে, এটাকে বলে স্টিকি ন্যাপ। ক্লিক করলে এই যে আমি স্ক্রলিং করার সাথে সাথে কি ন্যাপবারটা এখানে স্টিক হয়ে গেল। বুঝতে পারতেছেন কি স্টিকের বিষয়টা? এই হচ্ছে কাহিনী, এটাকে বলতেছে স্টিকি পজিশন। আমি ইচ্ছা করলে বটমে করতে পারি, যে নিচের দিকে তাহলে বটম স্টিকি হতে পারে, মেনুতেই হয়, মানে পজিশন স্টিকি করতেই ইউজ করে। আমি কোনো একটা স্ক্রলের ইভেন্টের সাথে এটাকে আমি স্টিকি করবো কি করবো না। হ্যাঁ, তো এসব ক্ষেত্রে যেমন যদি হেডার মেনু থাকে, যদি একটাই মেনু থাকতো তাহলে সমস্যা ছিল না, যেহেতু আমার এখানে মেনুটাকে এইভাবে দেখানো দরকার এই জন্য স্টিক পজিশন ইউজ করলাম। এই হচ্ছে স্টিকি পজিশন। আচ্ছা, এই যে স্টিকি পজিশন এখানে এখন আমি আসি, এই যে পজিশন স্টিকি বললাম না, কোথায়, এই যে এটা, এই প্রপার্টিটা একটু আগে বলছিলাম, ওই যে একটু আগে দেখলাম ওভারফ্লোর কথা বললাম, এই প্রপার্টিটা সব ব্রাউজার সাপোর্ট করে না। হ্যাঁ, সব ব্রাউজার যদি সাপোর্ট করা থাকে এটার সাথে কিছু প্রিফিক্স ইউজ করতে হয়, যেমন ক্রোম, ফায়ারফক্স, মোজিলা, যেটা বললাম যে এজ ব্রাউজার। আমি এই কোডটা কপি করে নিয়ে এই যে এই সাইট প্লিজি.io, এই লিঙ্কে আপনারা যাবেন, যেমন এই যে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি গ্রেডিয়েন্ট কালার, এখানে দেখেন আপনি লিখছেন 2 লাইন, এখানে কয় লাইন হয়েছে, এখানে লিখছেন 2 লাইন, এখানে কয় লাইন হয়েছে, 5 লাইন হয়েছে। কেন হয়ে গেছে? এটা হচ্ছে এই যে ডিসপ্লে ফ্লেক্স, এই প্রপার্টিটা সব ব্রাউজার সাপোর্ট করে না। সাপোর্টের জন্য ফ্লেক্স ঠিকই থাকবে, তারপরে দেখেন কী আছে, ডিসপ্লে আবার লেখছে এমএস ফ্লেক্স বক্স, ওয়েবকিট বক্স। তাহলে এই জিনিসটা কি, এই এমএস মানে হচ্ছে মাইক্রোসফটের ব্রাউজারের জন্য, হ্যাঁ, আর ওয়েবকিট হচ্ছে ক্রোম এবং সাফারি ব্রাউজার সাপোর্টের জন্য। এইগুলোকে বলে প্রিফিক্স। যেমন আমার এখানে এই যে স্টিকি পজিশন বললাম, এখন কি আছে দেখেন তো, ওয়েবকিট স্টিকি। তার মানে আমার এটা ঠিক ছিল, শুধুমাত্র আমাকে কি এই একটা লাইন অতিরিক্ত বলে দিতে হয়। কারণ হচ্ছে এই সাফারি ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজারের আগের ভার্সনগুলোতে এই সরাসরি স্টিকি বললে এই আপনার কাজ করবে না। কোনো ভিজিটর যদি পুরাতন ব্রাউজার দিয়ে আমার এটা কাজ ইউজ করে, দেখবেন তার এখানে এই হেডবারে স্টিকি হবে না, কাজ করবে না। এটা সাপোর্ট দেওয়ার জন্য এখন আমাকে এই কোডটা লিখতে হবে, এই জন্য এটাকে বলা হয় ব্রাউজার প্রিফিক্স বা সিএসএস এর প্রিফিক্সগুলো দিতে হয়। তো এইটা হচ্ছে কখন দেবো, এটা হচ্ছে সমস্ত কাজ শেষ, পুরা সিএসএস এনে আমি এই সাইডে পেস্ট করে দেবো।
ও যেটা যেটা লাগবে সেটা দিয়ে দিবে, পরে আমি শুধু রিপ্লেস করে দেবো। বুঝতে পারছি বিষয়টা? এইটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা হচ্ছে প্রোডাকশনে আমার পুরো কাজ শেষ, কারণ আমার ব্রাউজারটা সাপোর্ট করতেছে, এমন না সাপোর্ট করতেছে না। এটা হচ্ছে ওল্ড ব্রাউজার যারা যদি কোনো ভিজিটর ইউজ করে তাদের জন্য। এই হচ্ছে এই সাইটটা আপনারা মনে রাখবেন, প্লিজ ডট। আচ্ছা, তাহলে মোটামুটি আমি পজিশনের তিনটা জিনিস শিখলাম, স্ট্যাটিক, ফিক্সড আর কি ঠিকই। এখন গুরুত্বপূর্ণ একটা পজিশন শিখবো, সেটা হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউট। এইটা না জানলে অনেক কাজে করতে পারেন, এবং এইটার কাজে বেশি। যেমন এই দেখেন মাউসের উপর, এই ইমেজের উপর হোভার করলে কি আসতেছে দেখেন তো, নিচের থেকে একটা আস্তে করে উঠতেছে, আবার যখন মাউস করা নিলাম চলে গেল। তার মানে এটা পজিশন রিলেটিভ আর হচ্ছে অ্যাবসলিউট করতে হয়। রিলেটিভ এবং ডিপের ভিতর ডিপ নিয়ে আসা, একটা ডিপের ভিতর একটা ডিপে কীভাবে নিয়ে আসবে, এটা করার জন্য রিলেটিভ আর অ্যাবসলিউট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। শুধু এইটা না, এরকম অনেক ইন্টারেক্টিভ পজিশন করতে গেলে আপনাকে পজিশন শিখতেই হবে। তাহলে এখন আমি রিলেটিভ আর অ্যাবসলিউটে বোঝাবো এবং প্র্যাকটিক্যাল ইউজটা দেখা দেবো আজকে। এখানে হচ্ছে রিলেটিভ, তার স্টিকিটা কি আমাদের শেষ হলো, হ্যাঁ না। এখন আসেন হচ্ছে রিলেটিভ আর অ্যাবসলিউট। এখানে আমরা আসি, এই জায়গাতে আমরা আসি, আমরা নতুন একটা সেকশনে আমাদের এখানে টেমপ্লেটে। আচ্ছা, এইটা আছে থাক। তাহলে স্ট্যাটিক পজিশন আসলে বোঝানোর কিছুই নেই। হ্যাঁ, স্ট্যাটিক পজিশনের কোথায় ছিল আমাদের, এই এখানে ছিল স্ট্যাটিক, এই যে এখানে। তাহলে এখানে টেক্সট টু অ্যাবাউট আস, ওকে। আর স্ট্যাটিক আচ্ছা আচ্ছা থাক, স্ট্যাটিকের মাঝে লেফট দিলাম না, কথার কথা। এই তো, এবং জাস্ট একটা কাজ করি, এটাকে ডট অ্যাবাউট এটার মধ্যে রাখলাম, এবং আইডি হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট, এবং এই অ্যাবাউট ক্লাসটাকে পজিশন স্টিকি আছে থাক, স্ট্যাটিক প্যাডিং 20 পিক্সেল 0, তাহলে উপরে নিচে 20 পিক্সেল চালাই তো টানলাম। আচ্ছা, এরপরে আমি এটা 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 ফালাই দিই। এখানে ধরেন আমাদের কন্টেনারের ভিতরেই আছে, আমি কন্টেনারের ভিতরে একটা গ্যালারি বানালাম, ডট গ্যালারি। গ্যালারির মধ্যে কী থাকবে, কথার কথা তো ইমেজ থাকবে নাকি, আইএমজি প্লাস হিরো ইমেজ, এরকম আসছে। ইমেজ তো বিশাল বড় বড়, তাই না, বিশাল বড় বড়। তার একটা কাজ করি, আমরা বলি যে আমার ওয়েব পেজে যদি ইমেজ আসে এই যে অ্যাঙ্কর ট্যাগের মতো, আইএমজি নামে যত ট্যাগ আসবে উইথ কী হবে 100%, মানে যেখানে বলবে তার 100%, হ্যাঁ। ম্যাক্স উইথ আমি 100% করে দিলাম, উইথ 100%, ম্যাক্স উইথ 100%। এখন কী হলো দেখেন, কন্টেন্টের ভিতরে আছে না, এই আছে, বাট ইমেজ কি ব্লক এলিমেন্ট কি আসছে, নিচে নিচে আসছে, তাই আসছে না। ইমেজ তো ব্লক এলিমেন্ট নাকি, এই জন্য কি নিচে নিচে আসছে, পাশাপাশি তো আসে না। পাশাপাশি এখন আনতে গেলে কী করতে হবে বলেন, পাশাপাশি যদি ইমেজ আনতে হয় তাহলে কী করতে হবে, ইমেজের ফ্লোর লেফট করতে হবে, তাহলে আসবে। কিন্তু ফ্লোর লেফট করলে তো ঝামেলা, তাহলে নিচের গোনা কী হয়ে যাবে, উপরে চলে যাবে। না নিচে এখানে আটটা জিনিস থাকতেই পারে, কথার কথা। এখানে ফুটারের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, অল রাইট রিজার্ভ, এই এন্টিটিদের কথা বলছিলাম, অ্যাম্পারসান কপি, কপি দিলে এই যে চিহ্ন আসে 2024, এই যে আসছে না। এটাকে একটা কন্টেনারের মধ্যে ঢুকে দেন, ফুটার তো থাকবে, তারপরে কন্টেনার যেহেতু মাঝখানে করা আছে, বরাবর আছে না। আপনি লিখলে লিখতে পারেন, আপনি ইচ্ছা, আপনি চাইলে ফুটারের, হ্যাঁ ফুটার ইউজ করাটা বেটার আর কি। ফুটার যেহেতু ট্যাগ আছে, ফুটার ট্যাগ আছে, হেডার ট্যাগ আছে, আপনি চাইলে ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এবং হচ্ছে কালার দিতে পারেন সাদা, কালার এফেক্ট প্যাডিং 10 পিক্সেল। এই যে ফুটার পাইছে না, ফুটার তো পাই গেলাম। আপনি চাইলে এটা লেখা কোনো কী করতে, টেক্সট লাইন, ফুটার তো ফুটার ভিতর পি আছে, তো এটাকে বললেও হবে টেক্সট লাইন পাইছে না, এই ফুটার হয়ে গেল। তাহলে হেডার হলো, ফুটার হলো। এখন আমার এই ইমেজগুলো কি মানে পাশাপাশি আনা দরকার। আমি চাচ্ছিলাম যে এরকম গ্যালারি বানাইতে,
এই যে এখানে যেটা দেখলাম ডেমোতে যেটা বললাম, এই যে এরকম ধরেন এরকম এটা একটা দিলেও যদি পাশাপাশি না আপাতত এরকম না হলেও অন্তত তিনটা করে দেখাচ্ছে, কয়টা করে পাশাপাশি করে আছে তিনটা। বাট এখানে এটাকে বলা হচ্ছে মেশিনারি গেট, সেটা পরে আরো শিখাবো পরে, মানে একটা লম্বা একটা চিকন, এটাকে মেশিনারি গেট বলা হয়, সেটার জন্য আলাদা জিনিস। বাট এটার আমি এই ইফেক্টে করে দেখাবো। তো ইমেজগুলো আপাতত পাশাপাশি যতটুকু শিখছেন তাহলে একটা কাজ করেন আপনারা, এই যে গ্যালারি যেটা আছে, গ্যালারি সিএসএস, তো আমি গ্যালারিতে কি বললাম ডট গ্যালারি, এটাকে কি করতে পারি বলেন তো, ফ্লোট লেফট। যখনই ফ্লোট লেফট করছেন কি হয়েছে, ফুটার কিন্তু ভিতরে ঢুকে গেছে, দেখছেন ফুটার ভিতরে ঢুকে সব ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেল না। আর ইমেজটা 100% ইমেজের তো কোনো উইক বলে নেই বলছি, এখানে প্রত্যেকটা 100%। তাহলে এখন এখানে বলতে পারি আমি যে গ্যালারির ভিতরে যে ইমেজ আছে, গ্যালারির ভিতরে যে আইএমজি নামে ট্যাগ আছে, প্রত্যেকের ম্যাক্স উইথ হচ্ছে ধরেন 400 পিক্সেল করে দিলাম, কত এবার আছে এই 400 কিন্তু ফুটার তো উপরে চলে গেছে, ওই যে ফ্লোট লেফট করছে। তাহলে কি প্রবলেম, ফ্লোট লেফট করলে এর কি করতে হবে, এটার হচ্ছে ইমেজের ফ্লোট লেফট করতে, সরি আমার এটা ভুল হয়েছে, এটা হচ্ছে ইমেজের আমরা কি করব ফ্লোট লেফট, হ্যাঁ তারপর তো চলে গেছে। আর তাহলে গ্যালারি গুলো ওভারফ্লো, ওভারফ্লো এখন গেছে পাশাপাশি নিয়ে আসতে পারি। এত কষ্ট না করে আমরা যখন সিএসএস ট্যাগ শিখবো না, কিচ্ছু করার দরকার নেই, আপনি কিচ্ছু করতে না, শুধু একটা করতে আছে বা একটাই দেখাচ্ছে নাকি এক্সপোর্ট হয়েছে। আর আমার গ্যালারির মধ্যে যে আছে আসছে না, এখন আমার কোনো কাহিনী হয় না হয়েছে এখনো। আর গ্যালারি গ্যালারি কি করবে পাশাপাশি আনার জন্য খুবই আমার যদি বোঝানোর বিষয় হচ্ছে রিলেটিভ আর এক্সক্লুসিভ রিলেটিভ পজিশন আছে কি, চলেন আমি এখন ওইটাকে শিখে এখানে বোঝার জন্য এটা কাজ করে এটা ডিপ আরো ডিপ থাকতে পারে, ডিপের ভিতরে ডিপ থাকে না, এখন আমি এটা বোঝার আগে বেসিকটা বলি, তারপরে এটা প্র্যাকটিক্যালি দেখাবো। চলেন এখানে রিলেটিভ অ্যাবসলিউট তো প্রথম যে রিলেটিভ ক্লাসে নাম রিলেটিভ দিতে হবে, বিষয়টা এরকম না, বোঝার জন্য নিচে দিতে এখন আপনারা আবার এই বলে না স্যার রিলেটিভ দিতে হবে, এরকম না। এর পজিশন কি করলাম, পজিশন হচ্ছে রিলেটিভ বর্ডার নন পিক্সেল সলিড, দেখা তো হয়েছে নাকি। আর এটির উপর উইথ বলে একটা হচ্ছে